দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আগের দিনে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা মূলত ছিল হচ্ছে মানে কোভালেন্ট বন্ডিং শুরু করেছিলাম। যে কোভালেন্ট বন্ডিং ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বলে দিয়ে সেখানে কোভ্যালেন্সি, হ্যাঁ, ভেরিয়েবল কোভ্যালেন্সি এসবগুলো নিয়ে আলোচনাটাকে করে দেওয়ার পরে আমরা তোমার ভ্যাজান্স রুল এইটাটা মূলত এমফ্যাসিস দিয়েছিলাম। মানে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, হ্যাঁ, সেটা এইরকম করে ভাবা যে একটা আয়নিক কম্পাউন্ড ধরো ছিল যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি সিমেট্রিক ছিল। এবারে কেমন করে সেখানে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ডেভেলপ করছে আর কি, হ্যাঁ, সেখানে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার এবং অ্যানায়নের পোলারাইজেবিলিটির জন্য ঠিক কেমন করে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন কাউন্টটা চলে আসছে, বা ইলেকট্রন কাউন্টটা স্ফেরিক্যালি সিমেট্রিক থেকে কেমন করে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে বা ডিফর্মড হচ্ছে, সেখান থেকে আমি কতখানি কি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করছে সেগুলোকে বলা। আর আয়নিক থেকে যখন কোভ্যালেন্ট হয়ে যাচ্ছে তখন যে প্রপার্টিগুলোর কি কি চেঞ্জ হচ্ছে আর কি, সেইটা একটুখানি দেখেছিলাম। মানে বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রপার্টিসগুলো তার যে চেঞ্জ হচ্ছে, ইনক্লুডিং কালার, হ্যাঁ, তার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ইত্যাদি, সেইগুলোকে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এগুলো যেটা হচ্ছে ওল্ড বন্ডিং আর কি, মানে মডার্ন পার্সপেক্টিভে যে বন্ডিং সেটা এখন আমাদের শুরু করা হয়নি। আমরা ওল্ড পার্সপেক্টিভে যে বন্ডিং সেটাকে নিয়ে এখন আলোচনার মধ্যে আছি আর কি। ঠিক আছে, এইটা এক সেকেন্ড। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি আলোচনা করবো সেটা একটুখানি বলি। What we want to discuss today. আচ্ছা, আজকে আমি দু তিনটে ছোট জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে লুইস কাসল থিওরি, সেখান থেকে লুইস স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচার অর ইলেকট্রন ডট স্ট্রাকচার। এক সেকেন্ড ধরত। ইলেকট্রন ডট স্ট্রাকচার এইটা প্রথমে দেখব। তারপরে ফর্মাল চার্জ দেখবে। আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের বা কোনো একটা র্যাডিক্যাল যদি তুমি কনসিডার করো, তাহলে ওভারঅল চার্জ থাকে, কিন্তু কোনো একটা মলিকুল বা আয়নের মধ্যে ইন্ডিভিজুয়াল যে অ্যাটমটা আছে তার উপরে যে চার্জ দেখা যাচ্ছে ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জটাকে নিয়ে কথাবার্তা বলা। আচ্ছা, এবারে ফর্মাল চার্জ বিভিন্ন রকম করে ইলেকট্রন ডট স্ট্রাকচার রেখে তা তুমি তো ফর্মাল চার্জ ডিটারমাইন করতে পারতে, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ কোনটা সেটাকে দেখতে গেলে দেখতে হবে যে কোন করসপন্ডিং চার্জটা বেশি স্টেবল। সেখান থেকে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল, এইটা একটুখানি বুঝতে হবে। ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপালটা যদি আমি বুঝি তাহলে সেখান থেকে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল এবং তার মতো করে ফর্মাল চার্জকে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে যেটা ম্যাক্সিমাম জায়গা জুড়ে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা শেপস অফ কোভ্যালেন্ট মলিকুলস। সেই কনটেক্সটে ভেসপার থিওরি, VACPR, ভেসপার থিওরি, এইটা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা ভেসপার থিওরি। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন উচ্চারণ করার সময় জাস্ট ভেসপার বলা হচ্ছে। মানে ভেসপার মানে VSPR হওয়ার কথা, কিন্তু সেরকম না, VACPR, এটাকে উচ্চারণ করার সময় ভেসপার বলা হচ্ছে। মানে যেটা একটা অ্যাব্রিভিয়েশন অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন। সেখান থেকে কেমন করে শেপ নিয়ে কথাবার্তা বলা হয় সেটা আমরা আলোচনা করি। আচ্ছা,
এই শেপ অফ দ্য কোভ্যালেন্ট মলিকুল সেটা আর এক রকম করে বোঝার রাস্তা আছে, যেটা বেসিক্যালি হাইব্রিডাইজেশন। যে হাইব্রিডাইজেশন দিয়েও আমরা শেপ অফ দ্য মলিকুল বুঝতে পারি, সেটা যে মডার্ন অ্যাসপেক্টস বা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাসপেক্ট অফ বন্ডিং, সেখানে আমরা আলোচনা করব। সেখানে ভ্যালেন্স বন্ড থিওরি আলোচনা করব, হাইব্রিডাইজেশন আলোচনা করব, মলিকুলার অরবিটাল থিওরি আলোচনা করব, তখন সেগুলো নিয়ে কথাবার্তা হবে আমাদের। এটা তো চল আমরা প্রথমে লুইস অ্যান্ড কাসেল থিওরি এটা নিয়ে কথাবার্তা বলছি। এটা হচ্ছে যে তোমার মডার্ন যে কোভালেন্ট বন্ডিং যে থিওরি, সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরি, তার অনেক আগে এসেছিল। বিজ্ঞানী লুইস এবং কাসেল তারা ইন্ডিপেন্ডেন্টলি এই থিওরিটা ডেভেলপ করেছিলেন। লুইস অ্যান্ড কাসেল সাজেস্টেড দ্যাট in a molecule each atom would try to gain stability by attaining an effective octet of electrons in the outermost shell. শুধু হাইড্রোজেনের জন্য এটা 2 হবে, আর বাকি সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে তার ওই 8টা ইলেকট্রন মানে অক্টেট অফ ইলেকট্রন সেটা তার আউটারমোস্ট সেলে সে করে নেওয়ার চেষ্টা করবে। মানে সর্ববহিষ্ঠ কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে, সে নাকি তত বেশি স্টেবল হয়। মানে যখন কোনো একটা মলিকুল তৈরি করছি, তখন যে অ্যাটমগুলো আছে সে প্রত্যেকটা অ্যাটম সে চাইবে তার বাইরের কক্ষে টোটাল 8টা ইলেকট্রন করে ফেলবে। ঠিক আছে, শুধু হাইড্রোজেনের জন্য সেখানে 2টো। তাহলে এবারে দেখো এখানে এই ওয়াটার মলিকুল ধরে তুমি কনসিডার করছো হাইড্রোজেন। আচ্ছা, একটা জিনিস এখানে বলি যে লোন পেয়ারটা যেমন তার প্রপার্টি, তার সঙ্গে সঙ্গে যতগুলো বন্ড তৈরি হবে এক একটা বন্ডে 2টো করে ইলেকট্রন থাকে, সেই 2টো ইলেকট্রন কিন্তু সে বেশিরভাগ ব্যবহার করতে পারছে। তাহলে হাইড্রোজেন সেখানে একটা বন্ড তৈরি করেছে, মানে হাইড্রোজেনের মাথায় 2টো ইলেকট্রন, এই যে এফেক্টিভ নাম্বার অফ ইলেকট্রন 2টো। এই হাইড্রোজেন একটা সিঙ্গেল বন্ড আছে, মানে বেশিরভাগ 2টো ইলেকট্রন আছে। আর অক্সিজেনের দেখো 2টো লোন পেয়ার রইল, আর এই একটা সিগমা বন্ড আছে, এই একটা সিগমা বন্ড আছে। তার মানে এই বন্ডিং এ 2টো ইলেকট্রন থাকে, সেই 2টো পেলো। এইখানে বন্ডিং ইলেকট্রনে 2টো আছে, সেটা পেলো। তার মানে 2টো 2টো 4টে, 2টো 6টা, 2টো 8টা। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে এফেক্টিভ নাম্বার অফ ইলেকট্রনস হয়ে যাচ্ছে 8টা। 2 জোড়া বন্ড পেয়ার, 2 জোড়া লোন পেয়ার। মানে বন্ড পেয়ারের এক পেয়ার মানে তো 2টো ইলেকট্রন, তা 2 দুগুণে 4টে হলো বন্ড পেয়ারে, যে একটা একটা 2টো বন্ড বলে। আর লোন পেয়ারে তোমার 2টো 2টো 4টে, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল। ধরো CCl4 তুমি কনসিডার করছো, সেখানে কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। কার্বনে 1টা 2টো 3টে 4টে বন্ড আছে, যার দোকানে 8টা ইলেকট্রন তার ভাগে আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো 3টে লোন পেয়ার আছে, মানে 3 জোড়া লোন পেয়ার আছে, প্লাস একটা বন্ড আছে, সেক্ষেত্রে একটা বন্ড পেয়ার পেলে। সেখানেও তোমার দেখো তাহলে 3 জোড়া প্লাস 1 জোড়া, 4 জোড়া, 3 জোড়া লোন পেয়ার, 1 জোড়া বন্ড পেয়ার, তো টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা হয়ে গেল। তো কার্বন ডাইঅক্সাইড মলিকুল কনসিডার করছো, দেখো কার্বন সেখানে 1টা 2টো 3টে 4টে, মানে সিগমা বন্ড এবং পাই বন্ড মিলে 4টে করে বন্ড আছে। 1টা 2টো 3টে 4টে যদি বন্ড থাকে, তাহলে 4 দুগুণে 8টা ইলেকট্রন কার্বনের মাথায়। আর অক্সিজেনের দেখো 1টা 2টো 3টে 4টে, মানে 2 জোড়া লোন পেয়ার আছে, তার সঙ্গে এখানে 2টো বন্ড আছে বলে সেখান থেকে তুমি 4টে বন্ড 4টে বন্ডিং ইলেকট্রন পেলে। মানে 2টো বন্ড পেয়ার অর্থাৎ 4টে বন্ডিং ইলেকট্রন পেলে, প্লাস 4টে 4টে 8টা হয়ে গেল। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন অক্সিজেন সেটা হয়ে যাচ্ছে 8টা। তা লুইস কাসেল থিওরি যেটা বলে যে হাইড্রোজেন সেটা সর্ববহিষ্ঠ কক্ষে 2টো ইলেকট্রন করতে চাইবে, আর বাকি সবাই মানে ওই একই রকম ভাবে ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন তো পেতে চাইছে সেই রেসপেক্টে, আর বাকিটা হচ্ছে 8টা ইলেকট্রন করতে চাইবে। আচ্ছা, তখন তো আসলে সব মলিকুল বা সব স্টেবল মলিকুল আবিষ্কার হয়নি। সেই জন্য লুইস কাসেল থিওরিতে আমি যেমন লুইস কাসেল থিওরি ওবে করছে এরকম প্রচুর এক্সাম্পল পাবো, তেমন প্রচুর এক্সেপশনও পাবো। ঠিক আছে, আচ্ছা এবারে এই এক্সেপশন গুলোর মধ্যে দেখো, প্রথমে আমি বেরিলিয়াম ক্লোরাইডের কথা বলছি। বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা যেরকম BeCl তাহলে এখানে দেখো এই ক্লোরিন, সেখানে তোমার এই 3টে লোন পেয়ার, মানে 3 জোড়া লোন পেয়ার আর 1 জোড়া বন্ড পেয়ার আছে, তাহলে টোটাল 8টা ইলেকট্রন আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, বেরিলিয়ামের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই, কিন্তু বন্ড মাত্র একটা 2টো, অর্থাৎ 2টো যদি বন্ড পেয়ার, মানে 4টে বেসিক্যালি তোমার ইলেকট্রন রইল বেরিলিয়ামকে কেন্দ্র করে। তার মানে দেখো এখানে ডেফিসিয়েন্সি অফ অক্টেট হয়েছে, অক্টেট ফিল আপ হয়নি। BF3 আর একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেখানে ফ্লোরিনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তার 8টা ইলেকট্রনই আছে আউটার মোস্ট সেল, কিন্তু বোরনে 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে। বোরনে কোনো লোন পেয়ার নেই, 3টে বন্ড পেয়ার আছে, অর্থাৎ 6টা ইলেকট্রন আছে। তাহলে এই যে BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইড, এদের ক্ষেত্রে তোমার ডেফিসিয়েন্সি অফ অক্টেট আছে, অক্টেটে যত থাকার কথা তার তুলনায় কম আছে। পরে PCl5 বা SF6 যখন দেখছি, তখন কিন্তু অক্টেটের থেকে বেশি ইলেকট্রন আছে। যেমন ধরো
PCl5 এর ফসফরাসটা খেয়াল করে দেখো, ক্লোরিনটায় কোনো অসুবিধা নাই, ক্লোরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন, কিন্তু ফসফরাসে 1টা 2টো 3টে 4টে 5টা বন্ড আছে, 5টা বন্ড পেয়ার আছে, অর্থাৎ 5 দুগুণে 10টা ইলেকট্রন আছে। তাহলে PCl5 এ ফসফরাসে 10টা ইলেকট্রন আছে। বা SF6 যখন কনসিডার করবে, তাহলে এই যে স্ট্রাকচারটা অক্টাহেড্রাল স্ট্রাকচার, সেখানে সালফারের সঙ্গে 6টা বন্ড আছে, 6টা বন্ড মানে 6টা বন্ড পেয়ার আছে, 6টা বন্ড পেয়ার মানে 12টা ইলেকট্রন আছে। দেখো এখানে সালফারে যেটা 8টার কথা তুমি এক্সপেক্ট করছিলে, কিন্তু তোমার 12টা আছে। তার মানে যে PCl5 এ ফসফরাস বা SF6 এ সালফার, এদের হচ্ছে এক্সেস অফ অক্টেট আছে, মানে অক্টেটটা অতিক্রম করে গেছে। তাহলে দেখো এই লুইস কাসেল থিওরি, যেটা শুরুতে তোমার যেরকম ভাবে ছিল, যে মানে বেসিক্যালি যে ইনার্ট গ্যাসগুলো আবিষ্কৃত হয়েছিল বা যে স্টেবল মলিকুলসগুলো হয়েছিল, হিলিয়ামে শুধু 2টো ইলেকট্রন থাকে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মূলত 8টা করে ইলেকট্রন বাইরে থাকে, মানে তার মতো করে বলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন ডিটেল ইলেকট্রনিক কনফিগারেশন তুমি জানলে, তখন দেখলে যে না, সমস্ত ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন মানেই জাস্ট বাইরে তোমার 8টা ইলেকট্রন থাকবে সেরকম নয়, অন্য কিছু হতে পারে আর কি। PCl5 SF6 সেই সিচুয়েশন ঘটেছে, বা BF3 BCl2 তাদের ক্ষেত্রেও কিন্তু তুমি এক্সেপশনগুলো দেখতে পাবে। তাহলে অক্টের রুল, তার মানে অক্টের রুলটা ওবেক করছে সেরকম যেমন কিছু এক্সাম্পল পাওয়া যায়, তেমন অক্টের রুল ওবেক করছে না এরকম প্রচুর এক্সাম্পলস আছে। এটা আচ্ছা, খুলে দিয়ে আছে, তাহলে হাওয়াটা আসবে, খুলে লাগিয়ে দেবে। আচ্ছা, এবারে দেখো এই যে মানে আমি এই যে ছবিটাকে এঁকেছি, সেই ছবিতে বন্ডগুলোকে বন্ডের মতো করে এঁকেছি, আর যেগুলো লোন পেয়ার আছে সেগুলো জাস্ট ডট দিয়ে এঁকেছি। এবারে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার, মানে লুইস ডট স্ট্রাকচার বা অনেক সময় ইলেকট্রন ডট স্ট্রাকচার, মানে লুইস স্ট্রাকচারও বলা হয় বা ইলেকট্রন ডট স্ট্রাকচারও বলা হয়, বা অ্যাজ এ হোল ইলেকট্রন লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার বলা হচ্ছে। লুইস ইলেকট্রন ডট ফর্মুলা যেটা ইজ সিমিলার টু ইটস স্ট্রাকচারাল ফর্মুলা for showing the atom-atom connectivity and also the location of non-bonded electron pairs or lone pairs. মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো অ্যামোনিয়া স্ট্রাকচারটা তুমি এই বন্ড পেয়ার বন্ডিং গুলোকে যেমন করে দেখাচ্ছ অ্যাটম কানেক্টিভিটি দেখালে, তার সঙ্গে লোন পেয়ার যাতে হবে সেটা তুমি দেখিয়ে দিলে। বা এখানে এইটাকে তুমি এইরকম ভাবে দেখাতে পারো যে যখন বন্ড তৈরি হচ্ছে, একটা বন্ড ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার 2টো ইলেকট্রন, তাহলে NH বন্ড না করে তুমি N এবং H এর মধ্যে 2টো ইলেকট্রন তুমি লিখে দিলে। সিমিলারলি NH এর ক্ষেত্রে এই NH এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে যেটা করছো, যে দুরকম সিচুয়েশনে তুমি করতে পারো। একটা হচ্ছে যেখানে অ্যাটম কানেক্টিভিটি আছে, সেগুলোকে বন্ড দিয়ে করলে, লোন পেয়ারটাকে যা ডট ডট করে লিখলে। আর ইলেকট্রন ডট স্ট্রাকচারে মূলত যেটা করে, যে বন্ড পেয়ার গুলোকেও হচ্ছে তোমার ইলেকট্রন ডট দিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা, এবারে এখানে তোমাকে সেন্ট্রাল অ্যাটমটা, তার চয়েসটা খুব ইম্পর্টেন্ট। আমি সেন্ট্রাল অ্যাটম নিয়ে পরে আরো ডিসকাশন আছে, যে যখন কোনো একটা কম্পাউন্ড তুমি কনসিডার করবে, তার সেন্ট্রাল অ্যাটমটাকে দেখে নিতে হয়, কারণ সেন্ট্রাল অ্যাটমের উপরে বেস করে কিন্তু অনেক কিছু থাকবে। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে তারা যারা ইউজুয়ালি ইউনিক হবে, মানে ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন একাধিক আছে কিন্তু নাইট্রোজেন একটাই আছে, সিসিএল পরের ক্ষেত্রে ক্লোরিন অনেকে আছে কিন্তু কার্বন একটাই আছে, তাহলে সেটা ইউজুয়ালি ইউনিক হবে। আর সেন্ট্রাল অ্যাটমটা ইউজুয়ালি যে মোস্ট ইলেকট্রোপজিটিভ, সবটা ইউজুয়ালি সেটা যে মোস্ট ইলেকট্রোপজিটিভ। হ্যাঁ, ধরো PCl5 তুমি কনসিডার করছো, সেখানে ফসফরাস হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ এবং সেটা ইউনিক আছে। SF6 সালফার, সেটা মোস্ট মানে ইলেকট্রোপজিটিভ এবং সালফার হচ্ছে তোমার ইউনিক আছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমের সাইজটা ইউজুয়ালি বেশি হয়। তাহলে এই তিনটে প্রপার্টি তিনটেইকে স্যাটিসফাই করতে হবে সেরকম নয়, দেখবে সেন্ট্রাল অ্যাটমের কোনো একটা পার্টিকুলার প্রপার্টি সেটা হয়তো ডমিনেট করছে। সেইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমটা ইউনিক হতে পারে, সেটা মোস্ট ইলেকট্রোপজিটিভ হতে পারে, তার সাইজ সবচেয়ে বেশি হতে পারে। আচ্ছা, যেমন ধরো এখানে এই যে BF3 তুমি কনসিডার করছো, বোরনটা ইউনিক। BCl2 কনসিডার করছো, এখানে বেরিলিয়ামটা ইউনিক। তা যেগুলো ইউনিক আছে সেগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তাহলে এই যে স্ট্রাকচারগুলো আঁকছি, সেগুলো ইলেকট্রন ডট স্ট্রাকচার, যেখানে বন্ড পেয়ারটাকে তুমি জাস্ট লিঙ্ক বা বন্ড দিয়েও লিখতে পারো, অথবা বন্ড পেয়ারটাকে তুমি চাইলে ডট 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 করেও তুমি লিখে দিতে পারো। এটা তাহলে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা, এবং সেখান থেকে সেন্ট্রাল অ্যাটম কাকে বলে সেটা আমি একটু হলে বুঝে গেল। আচ্ছা, এবারে চলে আসছি ফর্মাল চার্জের ক্ষেত্রে। আচ্ছা, এমনি দেখো যেটা আমি ওই যে লুইস কাসেল থিওরি, সেটা তুমি বুঝতে পেরেছো যে অক্টেট ফিল আপ করা, অক্টেট থেকে কম ইলেকট্রন থাকতে পারে, অক্টেট থেকে বেশি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ এক্সেপশনস অফ অক্টেট রুল সেগুলোকে দেখা।
ঠিক আছে, যেটা আলোচনা করলাম এই পর্যন্ত পরিষ্কার, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসো ফর্ম্যাল চার্জে। ফর্ম্যাল চার্জ যেমন পরীক্ষায় দেয়, মানে পরীক্ষায় মানে একদম তোমার ভালো ভালো কম্পিটিটিভ এক্সামেও ফর্ম্যাল চার্জ দেয়, এবং মানে পরে ভবিষ্যতে বড় বড় ক্লাস যখন পড়বে তখনও কিন্তু ফর্ম্যাল চার্জ তোমার আছে। ফর্ম্যাল চার্জ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য চার্জ that an atom in a molecule would have if all the atoms are assumed to be of same electronegativity. So the formal charge may be defined as the charge that an atom in a molecule would have if all the atoms are assumed to be of same electronegativity. আমি যদি ধরে নিই কোন একটা মলিকুলের ক্ষেত্রে যে সমস্ত অ্যাটমগুলো আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাহলে তোমাকে দেখতে হবে যে কোন একটা অ্যাটমের মাথায় লোকালি কি চার্জটা থাকছে। ওভারঅল আয়ন বা ওভারঅল মলিকুলের একটা চার্জ থাকতে পারে, তাহলে তোমাদের দেখতে হবে যে কোন একটা অ্যাটমের মাথায় লোকালি যে চার্জটা থাকছে সেটাই বেসিক্যালি ফর্ম্যাল চার্জ। তাহলে ফর্ম্যাল চার্জটা তুমি এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারো যে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য আইসোলেটেড অ্যাটম, যে অ্যাটমটা তুমি কনসিডার করছো তার আইসোলেটেড অবস্থায় দেখো কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তার থেকে তুমি বিয়োগ করবে এফেক্টিভ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দ্যাট দ্য অ্যাটম অ্যাকচুয়ালি পজেস ইন দ্য মলিকুল। তো ব্যাপারটা দেখো যে তোমার কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সেখান থেকে বিয়োগ দেবে যে মলিকুলের মধ্যে ওই অ্যাটমটা অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রনকে ব্যবহার করছে। তাই টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য আইসোলেটেড অ্যাটম মাইনাস এফেক্টিভ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দ্যাট দ্য অ্যাটম অ্যাকচুয়ালি পজেস ইন দ্য মলিকুল। তো ব্যাপারটা কিরকম হচ্ছে এই দেখো, তোমার এই এন এটা যদি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হয় মাইনাস বন্ড পেয়ারের অর্ধেক মানে হাফ অফ নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ড পেয়ার প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লোন পেয়ার। কারণটা কি দেখো যে বন্ড পেয়ারে যে ইলেকট্রন গুলো থাকে সেইটা এই দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা নাইট্রোজেনের নিজে, আর নাইট্রোজেনের কিন্তু বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন আছে সেটা কিন্তু নাইট্রোজেনের একার পুরোটা ভাগের নয়, একটা তার অর্ধেকটা ভাগে। ঠিক আছে, প্রয়োজনের সময় হয়তো দুটো ইলেকট্রনকে নিয়ে এসে অক্টেট দেখাতে পারে বা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে পারে, কিন্তু বাস্তবে তো এনএইচ এই যে সিঙ্গেল বন্ডটা তৈরি হয়েছে সে তো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিকে নাইট্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, সেই জন্য এই এনএইচ বন্ডের যে বন্ডিং ইলেকট্রনের অর্ধেকটা বেসিক্যালি তোমার নাইট্রোজেন ব্যবহার করবে। তার মানে কি হলো, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ড পেয়ার প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন লোন পেয়ার। এই যে এনএ হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য আইসোলেটেড অ্যাটম, এনপি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লোন পেয়ার, আর এন বিপিটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ড পেয়ার। তোমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি দেখো অ্যামোনিয়ার কটা ইলেকট্রন মানে থাকে, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন তার ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2 2p3, আর পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন এই পার্টিকুলার ক্ষেত্রে 3 আর 2 5টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে কিন্তু সবসময় মাথায় রাখবে যে ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল, এটা একটুখানি লিখে দিই। ভ্যালেন্স ইলেকট্রন মানে, এটা আগের দিনও বলা হয়েছে অনেকবার, ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল। ভ্যালেন্স ইলেকট্রন মানে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল। তাহলে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আউটার মোস্ট শেলে ইলেকট্রনের সংখ্যা 5 মাইনাস এখানে একটা দুটো তিনটে বন্ড আছে, তিনটে বন্ডে 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকে, তার অর্ধেক হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ড পেয়ার, তাহলে হাফ ইন্টু 6, আর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে দুটো, তার মানে দেখো 5 মাইনাস 5 হয়ে গেলে 0 হয়ে গেল। তাহলে ফর্মাল চার্জ অন নাইট্রোজেন হচ্ছে 0। আর ফর্মাল চার্জ অন হাইড্রোজেন কি হবে না, হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1:1 অর্থাৎ তার ব্যালেন্স ইলেকট্রনের সংখ্যা একটা মাইনাস হাইড্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার নাই কিন্তু হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে একটাই বন্ড তৈরি করেছে, তাহলে হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন যে বন্ড পেয়ার সেটাকে 2 হয়ে গেল কারণ একটাই বন্ড তৈরি হয়েছে, আর লোন পেয়ার এখানে নেই মানে 1 - 1 সেটা 0 হয়ে গেল। তাহলে অ্যামোনিয়াতে ওভারঅল মলিকুলটা নিউট্রাল তো বটেই, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন তারও তুমি দেখো তার ফর্মাল চার্জ 0, হাইড্রোজেনগুলো তারও ফর্মাল চার্জ হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা নাইট্রাস অক্সাইড ধরো কনসিডার করছি N2O, N2 তার এই এরকম একটা স্ট্রাকচার আমি আঁকলাম। দেখো এখানে N ডাবল বন্ড O, এবারে N ডাবল বন্ড O, এখানে মাঝের নাইট্রোজেনটা হচ্ছে সেন্ট্রাল নাইট্রোজেন সেটা NC লিখছি, আর সাইডের নাইট্রোজেনটা যে টার্মিনাল নাইট্রোজেন সেটা হচ্ছে NP লিখছি। তাহলে দেখো ফর্মাল চার্জ অন টার্মিনাল নাইট্রোজেন কি হবে, দেখো এখানে লোন পেয়ার আছে 1 2 3 4টে, বন্ড আছে হচ্ছে তোমার দুটো, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 5টা মাইনাস
বন্ড পেয়ারে হচ্ছে দুটো বন্ড আছে মানে চারটে ইলেকট্রন, তার অর্ধেক হাফ ইন্টু 4, প্লাস হচ্ছে লোন পেয়ারের জন্য হচ্ছে দুটো, এক জোড়া এক জোড়া, দুজোড়া লোন পেয়ার আছে মানে চারটে ইলেকট্রন। হয়ে গেল কত, 5 - 6 অর্থাৎ -1 হলো। তাহলে এই নাইট্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে -1। আর এবারে সেন্ট্রাল যে নাইট্রোজেনটা সেখানে দেখো কোনো লোন পেয়ার নেই, কিন্তু বন্ড আছে একটা দুটো তিনটে চারটে, তার মানে 5 - হাফ ইন্টু 4 2 8, এটা হলো। আর লোন পেয়ারটা 0, তাহলে সেটা হয়ে গেল +1। আর অক্সিজেনের মাথায় দেখো অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার আছে প্লাস বন্ড আছে দুটো, তার মানে এবারে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি লেখো তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু তোমার 6টা, সর্ববৈশিষ্ট্য 6টা ইলেকট্রন থাকে। তো 6 মাইনাস, মানে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুমি লিখে দাও যে অক্সিজেনের যে 8টা ইলেকট্রন থাকে তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4 হয়। এইটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে 6 মাইনাস বন্ড যেহেতু দুটো হয়েছে, তার দুটো বন্ডের জন্য হাফ ইন্টু 4, আর দুটো বন্ডে 4টে ইলেকট্রন থাকে, হাফ ইন্টু 4 প্লাস এই লোন পেয়ারের জন্য হচ্ছে তোমার 4। ঠিক আছে, এক জায়গায় দুটো লোন পেয়ারের জন্য 4, তাহলে হলো কত, 6 - 6 = 0 হলো। তাহলে দেখো নাইট্রাস অক্সাইড অ্যাজ এ হোল নিউট্রাল, কিন্তু টার্মিনাল নাইট্রোজেনে তোমার মানে একটা লোকাল চার্জ আছে সেটা -1, আর সেন্ট্রাল নাইট্রোজেনে একটা লোকাল চার্জ আছে +1। তাহলে দেখো এখানে কিন্তু তোমার ফর্মাল চার্জ আছে। ওভারঅল মলিকুলটা নিউট্রাল, তার ওভারঅল চার্জ নেই, কারণ চার্জগুলোকে যোগ করলে সেটা 0 বেরোবে। কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমে, হ্যাঁ, যেটা যে অ্যাটমটা মলিকুলের মধ্যে আছে আর কি, সেখানে কিন্তু তোমার একটা লোকাল চার্জ থাকতে পারে। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে -1, সেন্ট্রাল নাইট্রোজেনটা +1, আর অক্সিজেনটা হচ্ছে 0। এবারে চলে এসো ওজনের ক্ষেত্রে। দেখো ওজনের দু রকমের স্ট্রাকচার অ্যালাউড। একটা হচ্ছে এই ধরনের স্ট্রাকচার যে ও ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, এইটা মানে অক্সিজেন ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এখানে একটা, অথবা অক্সিজেন ট্রিপল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, এটা একটা। আচ্ছা, যখন এই ধরনের স্ট্রাকচার, তাহলে আমি তিনটে অক্সিজেন যথাক্রমে O1 O2 O3 এইভাবে নাম্বারিং করছি, এটা O1, এটা O2, এটা O3। দেখো O1 এর দুটো লোন পেয়ার আছে, O2 তে একটা লোন পেয়ার থাকে, O3 তে হচ্ছে তোমার করসপন্ডিং 3 জোড়া লোন পেয়ার থাকে। আচ্ছা, এবার অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন তোমায় বলে দিয়েছি ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 6। এবার এই প্রথমটা O1 টায় দেখো, O1 টার লোন পেয়ার আছে হচ্ছে তোমার 4টে, এই 4টে লিখে দিলাম, আর বন্ড আছে দুটো, দুটো মানে হচ্ছে 4টে তোমার বেসিক্যালি ইলেকট্রন ইন বন্ড পেয়ার, তার অর্ধেক, তাহলে হাফ ইন্টু 4, তাহলে হয়ে গেল 0। আর এই মাঝেরটাকে O2, সেখানে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা মাইনাস এই অক্সিজেন বন্ড করেছে কটা, একটা দুটো তিনটে, তিনটে বন্ড করলে হাফ ইন্টু 3, আর লোন পেয়ার আছে কত তোমার এখানে এক জোড়া, অর্থাৎ দুটো ইলেকট্রন, তাহলে হয়ে যায় কত 6 - 5 = +1 হয়ে গেল। আর O3 যেটা, সেটা কি হচ্ছে দেখো বন্ড আছে একটা আর লোন পেয়ার আছে হচ্ছে 3 জোড়া, তাহলে বন্ড যদি একটা থাকে তাহলে হাফ ইন্টু 2 হলো +6, তাহলে -1 হলো। তার মানে এই যে করসপন্ডিং স্ট্রাকচারটাতে এই যে O1 যেটা লেখা হয়েছে সেটার ফর্মাল চার্জ 0, O2 যেটা যেটা মাঝে লেখা হয়েছে তার ফর্মাল চার্জ হচ্ছে +1, আর এইটা যেটা মানে O3 যেটা তার ফর্মাল চার্জ হচ্ছে -1। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই যদি স্ট্রাকচার হলো তার ফর্মাল চার্জ হলো 0 +1 -1। আচ্ছা, এবার যদি অন্য রকমের স্ট্রাকচারটা হয়, যে অনেক সময় O ট্রিপল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, তাহলে এইখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার, এখানে হচ্ছে তোমার 3 জোড়া লোন পেয়ার। তাহলে O1 তার ফর্মাল চার্জ হচ্ছে 6 - হাফ ইন্টু 6 + 2, +1 হলো, মাঝখানটা তো 0 হয়ে গেল। আর ফাইনালটা হচ্ছে তোমার অক্সিজেনের 6টা মাইনাস 1 2 3, আর একটা বন্ড তৈরি হচ্ছে, বন্ড পেয়ারের জন্য হাফ ইন্টু 2 প্লাস লোন পেয়ারের জন্য 6, তো হয়ে গেল কত, 6 × 7, 6 - 7 মানে -1 হয়ে গেল। তাহলে এই যে পরের স্ট্রাকচারটায় তুমি দেখতে পাচ্ছ যে এই O1 যেটা তার ফর্মাল চার্জ +1, O2 যেটা তার ফর্মাল চার্জ 0, O3 যেটা তার ফর্মাল চার্জ হচ্ছে -1। তাহলে কেমন স্ট্রাকচার তার মতো করে তার ফর্মাল চার্জ হবে, লাগে স্ট্রাকচারটাকে বুঝতে হবে, তার মতো করে তার ফর্মাল চার্জ হবে। ঠিক আছে, ধর আমি অ্যামোনিয়াম প্লাস NH4+ তুমি কনসিডার করছো। আচ্ছা, NH4+ যখন কনসিডার করছো তখন নাইট্রোজেনের মতো ফর্মাল চার্জ কি হচ্ছে দেখো, নাইট্রোজেন সে বেসিক্যালি 5টা ভ্যালেন্স ইলেকট্রন, সে তার মাথায় কোনো লোন পেয়ার নেই, তার সঙ্গে লিঙ্ক বন্ড কটা একটা দুটো তিনটে 4টে, তাহলে 4টে মানে 8টা ইলেকট্রন, তার অর্ধেক, তাহলে 5 - 4 হলো, সেটা +1 হলো। আর হাইড্রোজেনে যদি তুমি কনসিডার করো 1 - এখানে একটাই বন্ড আছে, কোনো লোন পেয়ার নেই, 1 - হাফ ইন্টু 2 + 0, তাহলে 0 হয়ে গেল। তার মানে NH4+
সেখানে ওভারঅল চার্জ থেকে +1, দেখো সেটা নাইট্রোজেনের মাথাতেই বেসিক্যালি চার্জটা থাকছে +1। মানে তুমি যদি ফর্মাল চার্জগুলোকে যোগ করো তাহলে ওভারঅল চার্জ অফ দ্য মলিকুল বা আয়ন হবে। তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে যে এইটা একটা কিন্তু মাথায় রাখবে যে সাম অফ ফর্মাল চার্জ, এটা একটুখানি বলে নিই যে সাম অফ ফর্মাল চার্জেস হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল চার্জ অফ দ্য মলিকুল অথবা আয়ন থাকলে আয়ন। তাহলে অ্যামোনিয়া মলিকুল ওভারঅল চার্জ হচ্ছে তার 0, N2 তার ওভারঅল চার্জ দেখো তোমার 0 হলো, অক্সিজেন নিউট্রাল তার ওভারঅল চার্জ 0 হলো, কিন্তু NH4+ এখানে ওভারঅল চার্জ তো +1 হবে, এবং তাই হয়েছে দেখো নাইট্রোজেনের ফর্মাল চার্জ +1, অক্সিজেনের 0, তুমি যদি চার্জ করে যোগ করো তাহলে +1 হচ্ছে। তাহলে দেখো, তাহলে কেমন করে যদি একটা স্ট্রাকচার বলে দেওয়া হয় তাহলে সেখান থেকে ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, সেটা তুমি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা মলিকুলার স্ট্রাকচার বলে দিলে তার ফর্মাল চার্জ তুমি করতে পারবে তো? আচ্ছা, এবারে দেখো, হ্যাঁ বলো। একটা, হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো, এবারে তুমি বিভিন্ন রকমের স্ট্রাকচার করে বিভিন্ন রকমের ফর্মাল চার্জের কথা ভাবতে পারতে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে কোন করসপন্ডিং স্ট্রাকচারটা স্টেবল সেটা হচ্ছে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, সেখান থেকে ঠিক হয়। বলা হচ্ছে ইন এ মলিকুল ইলেকট্রনস আর সো ডিস্ট্রিবিউটেড দ্যাট দ্য রেসিডুয়াল চার্জ অন ইচ অ্যাটম উইল বি 0 অর নিয়ারলি 0। মানে এমন করে তোমাকে চার্জ মানে স্ট্রাকচারটাকে লিখতে হবে যাতে করে এই যে রেসিডুয়াল চার্জ, যেটাকে বলা হচ্ছে লোকাল চার্জ কোন একটা অ্যাটমের উপরে যেটা থাকছে, সেটা কেন 0 অথবা যদি বাধ্য হয় থাকতে এখানে কেন খুব কম থাকে, 0 আর নিয়ারলি 0। আচ্ছা, এবারে তার আন্ডারে কতগুলো পয়েন্ট থাকছে, যেটাকে স্ট্রাকচার উইথ স্মল ফর্মাল চার্জ উইল বি মোর স্টেবল দ্যান স্ট্রাকচার উইথ লার্জ ফর্মাল চার্জ। তাহলে ফর্মাল চার্জ যত কম হবে করসপন্ডিং মলিকুলটা বেশি স্টেবল, হ্যাঁ, দেন উইথ লার্জ ফর্মাল চার্জ। নন জিরো ফর্মাল চার্জেস অফ সেম সাইন অন টু অ্যাডজাসেন্ট অ্যাটমস মেক্স আনফেভারেবল স্ট্রাকচার্স। ধরো দুটো পাশাপাশি লিঙ্কড অ্যাটম আছে, দুজনেরই ফর্মাল চার্জগুলো প্লাস বা দুজনেরই ফর্মাল চার্জগুলো মাইনাস, এখানে নন জিরো ফর্মাল চার্জেস অফ সেম সাইন অন টু অ্যাডজাসেন্ট অ্যাটম, সেটা হচ্ছে আনফেভারেবল সিচুয়েশন। ফর বেটার স্টেবিলিটি নেগেটিভ ফর্মাল চার্জ শুড বি অন দ্য mere electronegative element and positive charge should be on less electronegative element। তো মানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যেটা, যদি ফর্মাল চার্জ থাকতেই হয়, দেখো ফর্মাল চার্জ না থাকলে ভালো, যদি ফর্মাল চার্জ থাকতে হয় তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে, আর মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যদি যে তার মাথায় যদি পজিটিভ চার্জ থাকে, সেটা হচ্ছে বেটার। ঠিক আছে, আচ্ছা, ফর মোস্ট ফেভারেবল স্ট্রাকচার there will be maximum number of bonds and highest extent of multiple bonding। যদি তোমার মানে ফেভারেবল স্ট্রাকচার করতে গেলে তোমার দেখতে হবে যত বেশি বন্ডের সংখ্যা থাকবে, যত বেশি মাল্টিপল বন্ডিং হবে, সে তত বেশি স্টেবল হবে। মানে বেসিক্যালি দেখো, আমি কি করতে পারি যে তোমার বন্ডের সংখ্যা কমিয়ে দিয়ে সেইটাকে আমি রিপ্লেস করতে পারি কোনো একটা চার্জ দিয়ে বা তোমার ইলেকট্রন দিয়ে। তার তুলনায় তুমি চেষ্টা করো যে যত বেশি সম্ভব বন্ড তৈরি করে ফেলা সম্ভব হচ্ছে সেটা তুমি তৈরি করো, সেটাই হচ্ছে মোস্ট ফেভারেবল সিচুয়েশন হবে। আর ফাইনালি হচ্ছে দ্য মোস্ট স্টেবল স্ট্রাকচার ইজ অলসো দ্যাট ফর হুইচ দ্য সাম অফ দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সেস অফ দ্য অ্যাডজাসেন্ট অ্যাটম ইজ ম্যাক্সিমাম। এটা আমরা আগে বলেছিলাম যে যখন তুমি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের স্ট্রাকচার তুমি দেখবে, হ্যাঁ, তখন হচ্ছে পাশাপাশি দুটো অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে। এবারে তুমি যদি যতগুলো বন্ড তত করে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দেখবে, যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা থাকবে সেইটা হচ্ছে তত বেশি স্টেবল হবে। দ্য মোস্ট স্টেবল স্ট্রাকচার ইজ অলসো দ্যাট ফর হুইচ দ্য সাম অফ দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সেস অফ অ্যাডজাসেন্ট অ্যাটম ইজ ম্যাক্সিমাম। আচ্ছা, এবার এই যে এর উপরে বেশ করে আমি একটা এক্সাম্পল বলি। ধরো এই HOCl, ধরো HOCl,
HOCl এ HOCl এখানে হাইড্রোজেন ইলেকট্রননেগেটিভিটি 2.1, অক্সিজেনের 3.5, ক্লোরিনের 3.0। তাহলে OH তাদের ইলেকট্রননেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1.4, OCl তার ইলেকট্রননেগেটিভিটি 0.5। তার এই যে সামনে ডিফারেন্স অফ ইলেকট্রননেগেটিভিটি সেটা হচ্ছে 1.4 প্লাস 0.5 অর্থাৎ 1.9। আর HClO যদি তুমি কনসিডার করো, HClO, H এবং Cl তাদের ইলেকট্রননেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.9, Cl এবং O তাদের ইলেকট্রননেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.5, এই দুটোকে যোগ করলে 1.4 হচ্ছে এটা। তাহলে এবারে দেখো এইখানে হচ্ছে 1.9, এটা হচ্ছে 1.4, তাহলে কোনটা স্টেবল হবে? যেটা লাস্ট পয়েন্ট যেটা বললো যে এমনভাবে তারা লিঙ্কড হবে যাতে করে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের যে যোগফলটা সেটা ম্যাক্সিমাম হয়। মানে HOClটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, HCl ওটা নয়। HOCl হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, HCl ওটা নয়, এটা মাথায় রাখ। আচ্ছা ধরো SF6, সেখানে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোর উপরে আমি ফর্মাল চার্জটা দেখতে চাইছি। তার স্ট্রাকচারটা সালফারে কোনো লোন পেয়ার নেই, প্রত্যেকটা ফ্লোরিনে 3 জোড়া করে লোন পেয়ার আছে। এবার সালফারের জন্য যদি তুমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করো, দেখো সালফারে হচ্ছে 6 মাইনাস, সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন তোমায় পরীক্ষা বলে দিচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p4, অর্থাৎ আউটারমোস্ট ইলেকট্রনের সংখ্যা বা ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 6টা, তা 6 মাইনাস হাফ ইন্টু, দেখো এখানে 1 2 3 4 6টা বন্ড আছে, তাহলে হাফ ইন্টু বন্ড পেয়ারে ইলেকট্রনস আছে 12টা, তাহলে হাফ ইন্টু 12 প্লাস হচ্ছে তোমার লোন পেয়ারটা হচ্ছে 0, তার মানে এটা 0 হয়ে গেল। আর প্রত্যেকটা ফ্লোরিনের ক্ষেত্রে যখন ফর্মাল চার্জ যখন ক্যালকুলেট করবে, ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশনে বলে দিচ্ছে, ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা, মাইনাস হচ্ছে এক একটা ফ্লোরিন ব্যবহার করছে কত, এই একটাই বন্ড যেহেতু এফ এবং এস, তাদের মধ্যে একটা বন্ডের জন্য সেখান থেকে বন্ড পেয়ার অফ ইলেকট্রন তাহলে হাফ ইন্টু 2, আর লোন পেয়ার আছে 3 জোড়া, 3 করে 6, তাহলে হয়ে গেল টোটাল 0। আচ্ছা ঠিক সিমিলার সিচুয়েশন সালফিউরিক অ্যাসিডে এসো, H2SO4, তার স্ট্রাকচারটা আমি এঁকেছি, ঠিক আছে? সেখানে সালফার স্ট্রাকচারটা ভালো করে বুঝলে, সালফারটা প্রথমে খেয়াল করো, কোনো লোন পেয়ার নেই, কিন্তু 1 2 3 4 5 6টা বন্ড আছে, তা 6 মাইনাস 12 ইন্টু 6, আর লোন পেয়ার হচ্ছে 0, তাহলে 6 মাইনাস 6, এটা হয়ে গেল 0। আচ্ছা অক্সিজেন যেগুলো এই যে O1 O2, হ্যাঁ এটা সব একই, আচ্ছা সরি, 2 রকমের অক্সিজেন আছে, তাহলে একটা হচ্ছে SOH, মানে অক্সিজেনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ড দিয়ে সালফার কানেক্টেড, একটা সিঙ্গেল বন্ড দিয়ে হাইড্রোজেন কানেক্টেড, সিমিলারলি ডান দিকেরটাও তাই। তাহলে এরকম একটা অক্সিজেন যদি তুমি কনসিডার করো, তার ভ্যালেন্স ইলেকট্রন 6টা, বন্ড দুটো যেহেতু, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার এলো কতগুলো, 4টের অর্ধেক অর্থাৎ 2টো, আর লোন পেয়ার রইল হচ্ছে 2 প্লাস 2 হচ্ছে 4টে, তাহলে 6 মাইনাস 6 0 হয়ে গেল। O2 এর ক্ষেত্রে এটা হচ্ছে 2 জোড়া লোন পেয়ার আছে, প্লাস অক্সিজেনের সঙ্গে সালফারের ডাবল বন্ড আছে, তার মানে এটা 6 মাইনাস ডাবল বন্ড থেকে হাফ ইন্টু 4 হয়ে গেল, প্লাস লোন পেয়ার থেকে 4 হয়ে গেল, এটা 0 হলো। আবার দুদিকে দুটো হাইড্রোজেন আছে, তার ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন, ব্যালেন্স ইলেকট্রন একটা, এবং এখানে OH একটাই সিঙ্গেল বন্ড আছে, সেখানে বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন অর্ধেক কাছে ভাগে পেলো, 1 মাইনাস 1 তোমার 0 হয়ে গেল। তা দেখো SF6 বা H2SO4, তার ক্ষেত্রে কেমন করে ফর্মাল চার্জ বের করতে হয় তুমি দেখে নিতে পারবে। আচ্ছা এবারে বললে না একটা করে দেখতে, আচ্ছা আমি একটা বলে দিই, বাকিগুলো করতে দিচ্ছি। দেখো কার্বনেট আয়ন CO3 2 মাইনাস, কার্বনেট আয়ন, তার স্ট্রাকচার এরকম দেখতে, C ডবল বন্ড O, C সিঙ্গেল বন্ড O, C সিঙ্গেল বন্ড O, এরকম স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা এবার এটা কথা হচ্ছে যে এই যে তোমার O1টা কনসিডার করছো, O1টা, আচ্ছা কার্বনটা তো প্রথমেই বলে নিই, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 4টে ভ্যালেন্স ইলেকট্রন, মাইনাস কার্বনের মাথায় কথা লোন পেয়ার নেই, কিন্তু একটা দুটো 4টে বন্ড আছে, তাহলে হাফ ইন্টু 8 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল। এবার এখানে 2 রকমের অক্সিজেন, একটা কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন, একটা কার্বন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে O1টা কনসিডার করছি, মানে ডাবল বন্ড অক্সিজেনটাকে কনসিডার করছি, এখানে 6টা মাইনাস, বন্ড আছে দুটো, অর্থাৎ 4টে ইলেকট্রনের অর্ধেক, অর্থাৎ এখান থেকে 2 এলো, আর তোমার লোন পেয়ার থেকে তোমার 4 এলো, টোটাল হয়ে গেল কত তোমার 6 মাইনাস 2 আর 4 6 হয়ে গেল, 0 হয়ে গেল। আচ্ছা এবারে এই যে দুটো অক্সিজেন, এই অক্সিজেন এই অক্সিজেন, তাদের ক্ষেত্রে যদি আমি দেখি কি হচ্ছে, দেখো এইখানে অক্সিজেনের মাথা লোন পেয়ার 1 2 3 3 জোড়া, আর বন্ড পেয়ার হচ্ছে একটা, তাহলে তোমার 6টা মাইনাস বন্ড পেয়ার জন্য হচ্ছে হাফ ইন্টু 2 হয়ে গেল, আর লোন পেয়ারের জন্য 3 দুগুণে 6টা হয়ে গেল, 6 মাইনাস 7 মাইনাস 1 হয়ে গেল। তার মানে কি হলো দেখো, এই অক্সিজেনে -1 ফর্মাল চার্জ, এই অক্সিজেনে -1 ফর্মাল চার্জ, এই কার্বনের 0, এই অক্সিজেনের 0 ফর্মাল চার্জ, টোটাল ফর্মাল চার্জের যোগফল কত হচ্ছে না, -1 -1 0 0, অর্থাৎ -2 হচ্ছে, কিন্তু কার্বনেট
হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে কার্বনেটের টোটাল দুটো নেগেটিভ চার্জ, তাহলে এই অক্সিজেনের শূন্য, এই কার্বনের শূন্য, এই অক্সিজেনের -1, এই অক্সিজেনের -1, টোটাল চার্জগুলোকে যোগ করো, যোগ করলে -2 হয়ে যাবে, তাকে ওভারঅল চার্জ অফ দ্য আয়ন হয়ে যাচ্ছে -2। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমি যদিও এই একটা স্পেসিফিক বন্ডকে ডাবল বন্ড আর দুটো বন্ডকে সিঙ্গেল বন্ড করে দেখছি, কিন্তু এর রেজোনেন্ট স্ট্রাকচার, আমি রেজোনেটিং স্ট্রাকচার কেমন, এটা অর্গানিকে তো আমরা প্রচুর দেখেছো, তবে রেজোনেটিং স্ট্রাকচার যদি তুমি আঁকো, এইখানে এই একটা বন্ড ডাবল, একটা কার্বন অক্সিজেন বন্ড ডাবল বন্ড আর বাকি দুটো সিঙ্গেল বন্ড উইথ -1, সেটা এইরকম করেও করতে পারো। আবার এইটা সিঙ্গেল বন্ড, এখানে অক্সিজেনের মধ্যে -1 করে এটা ডাবল বন্ড করে দিতে পারো, অথবা এই কার্বনের সঙ্গে এইটা ডাবল বন্ড করে এটা সিঙ্গেল বন্ড তুমি করে দিতে পারো, বা সবগুলি পসিবল আর কি। আর যেখানে যেমন করা হয়ে গেছে এইটা এইটা এইটা, তাহলে একটা থেকে আরেকটায় খুব ইজিলি তোমার চলে যেতে পারে। এগুলোকে অনেক সময় রেজোনেটিং স্ট্রাকচার বলে। আমি রেজোনেন্স আসবো আমাদের বন্ডিং এর মধ্যে, মূলত কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে রেজোনেন্স আছে, যে রেজোনেন্স পার্টটা আমি খুব ভালো করে আলোচনা করবো, এবং সেটা আমাদের অর্গানিকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। আমি রেজোনেন্স নিয়ে কথাবার্তা বলবো আর এটা। আর এবারে তুমি বলছিলে না যে কতগুলো এক্সাম্পল দিন, তাহলে করবো, তাহলে কয়েকটা করে ফেলো তাহলে। যে ফসফেট PO4 3-, সেখানে ফর্মাল চার্জগুলোকে ক্যালকুলেট করা, H2O+, সেখানে ইন্ডিভিজুয়াল অ্যাটমের ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, CN-, নাইট্রেট আয়ন, N2O5 আয়ন, XCF2 আয়ন, XCOF4 আয়ন অ্যান্ড এক্সেট্রা। এটা দেখো তোমাকে কতকগুলো অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হিসেবে আমি দিয়েছি, আর বেশ কিছু বলে দিয়েছি, আর কতগুলো তোমাকে করতে বলেছি। তোমাকে জাস্ট একটা মোটামুটি স্টেবল স্ট্রাকচার তুমি দেখবে, বইয়ে যদি আঁকা থাকে তো ভালো, মানে প্রথমবারের জন্য তুমি তোমার মতো করে করার চেষ্টা না করে বইয়ে দেখো যে করসপন্ডিং এই আয়নগুলোর স্ট্রাকচার আছে কিনা, নাহলে তুমি ইন্টারনেটে দেখো যে করসপন্ডিং এই আয়নগুলোর স্ট্রাকচার তুমি জানো কিনা। তাহলে স্ট্রাকচার যদি জানা থাকে, হ্যাঁ, তারপরে সেখান থেকে ফর্মাল চার্জ ক্যালকুলেট যা সময়ের অপেক্ষা তুমি ইজিলি করে ফেলতে পারবে। এবার স্ট্রাকচার যদি তুমি না জানো, তুমি একটা ভুলভাল স্ট্রাকচার যদি আঁকো, তাহলে যে ফর্মাল চার্জগুলো বেরোবে সেগুলো কিন্তু ভুল বেরিয়ে যাবে। স্ট্রাকচারটাকে তোমাকে এঁকে ফেলতে হবে, করে সেখান থেকে ফর্মাল চার্জ তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হুম, এটা তাহলে ফর্মাল চার্জ, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, ফর্মাল চার্জ তাহলে ক্যালকুলেট করতে পারবে তো? আছে কে আমাদের 70 এসছিস? আচ্ছা, তোরা তুই আর অর্পণ জয়েন করে কোথায় চলে গেছিস হঠাৎ করে? আহ, ঠিক আছে, কই আঁকছিস? ফসফেটটা আঁকলি? বলো ফসফেটের কি দেখলে? ফর্মাল চার্জ, ফসফরাসের মাথা ফর্মাল চার্জ কত?
ফসফরাসে মাইনাস এসে গেল। চলো দেখা যাক ফসফেটের স্ট্রাকচার কি এঁকেছো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে কি হয়, যদি ফসফেটটা এসে তো ফসফরিক অ্যাসিড থাকে, আর তুমি ধরো আরেকটা যদি আমি বলি H3PO4, তাহলে তুমি বুঝতে পারবে ফসফরাস এই ডবল বন্ড ও, এই OH, এই OH, এই OH, এটা তো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার নাকি? ঠিক আছে, তাহলে ফসফেট হলে কি হবে, মানে এটা পরে আমি মাইনাস 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 করে দেবো। আচ্ছা, হ্যাঁ বলো। এখানে 2 জোড়া লোন পেয়ার, এখানে তোমার 3 জোড়া লোন পেয়ার, এখানে 3 জোড়া লোন পেয়ার, এখানে 3 জোড়া লোন পেয়ার, এটা ঠিক আছে এইটা। এবং এইরকম ভাবে করলে তুমি এখানে তুমি এই 2 জোড়া লোন পেয়ার, এইখানে করলে এই 2 জোড়া লোন পেয়ার, এখানে হচ্ছে 2 জোড়া লোন পেয়ার, এখানে হচ্ছে তোমার 2 জোড়া লোন পেয়ার। আমি এইটার ক্ষেত্রে বলছি, ধরো এইখানে এই যে এই 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 অক্সিজেনটা আমি স্টার্ট দিচ্ছি, আর বাকি অক্সিজেনগুলোকে নর্মাল অক্সিজেন বলছি, কারণ বাকিগুলো সব একই রকমের হবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে দেখি এই ফর্মাল চার্জ অন ফসফরাস, ফসফরাস ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 5টা। আচ্ছা, এই ফসফরাস কটা বন্ড তৈরি করেছে? 1 2 3 4 5টা, 5 গুণে 10টা ইলেকট্রন, এইটা প্লাস ফসফরাসের লোন পেয়ার কত? 0। ফর্মাল চার্জ কত হলো? 0 হলো। আচ্ছা, এবারে ও স্টার যেটা দেখছো তুমি, এই অক্সিজেনের স্টারটা, সরি, ফর্মাল চার্জ অন ও স্টার, তাহলে ফর্মাল চার্জ অন এই অক্সিজেন যেটা স্টার দেওয়া আছে সেটা কি হবে? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, এই অক্সিজেনের বন্ড পেয়ার কত? একটা দুটো বন্ড হলো হচ্ছে 1/2 × 4 প্লাস লোন পেয়ার হচ্ছে তোমার 2 2 4টে, তাহলে সেটা 0 হয়ে গেল। আচ্ছা, এবারে ফর্মাল চার্জ অন নর্মাল অক্সিজেন যেগুলো, মানে এইটা এইটা বা এইটা বা এইটা, 6 মাইনাস বন্ড তৈরি করে আছে একটা, তাহলে 1/2 × 2 প্লাস লোন পেয়ারে আছে হচ্ছে 3 2 6টা, তাহলে কত হলো তোমার -1। তার মানে বেসিক্যালি দেখো যে স্ট্রাকচারটা যখন তুমি আঁকছো, এখানে স্ট্রাকচারটা হচ্ছে পি, এই ধরো ডবল বন্ড ও, এখানে ও মাইনাস, এখানে ও মাইনাস, এখানে হচ্ছে ও মাইনাস। তাহলে টোটাল চার্জ যদি দেখো, টোটাল চার্জ হচ্ছে তোমার -3, সেই কারণে ফসফেট অ্যাজ হোল -3 হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কেমন করে করা হচ্ছে? আচ্ছা, ফসফরিক অ্যাসিড যদি করো, তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে করে দেখো তো, ফর্মাল চার্জ অফ ফসফরাস কত বলো, ফর্মাল চার্জ অফ ও স্টার যেটা সেটা কত বলো, ফর্মাল চার্জ অফ অক্সিজেন যেগুলো আছে সেটা কত বলো, আর ফর্মাল চার্জ অফ হাইড্রোজেন যেটা আছে সেগুলো কত? মানে 3টা হাইড্রোজেন একই রকমের, বা 3টা অক্সিজেন একই রকমের বলে আমি একবার করে ক্যালকুলেট করছি। এটা বলো তো দেখি। দেখো, প্রথমটা হচ্ছে 6 মাইনাস, আবার সেই 5টা বন্ড 1/2 × 10 প্লাস লোন পেয়ার নেই 0, ও স্টারেরটা হচ্ছে 6 মাইনাস 1/2 × 4 প্লাস 4, আবার সেই 0, আর নর্মাল অক্সিজেনগুলো 6 মাইনাস, এখানে দুটো বন্ড থাকছে, তাহলে 1/2 × 4 প্লাস হচ্ছে লোন পেয়ারের জন্য 4, তাহলে আবার সেই 0, আর হাইড্রোজেন হচ্ছে 1 মাইনাস 1/2 × 2 প্লাস লোন পেয়ারের 0 করে সেই 0 হলো। দেখো, এক্ষেত্রে টোটাল চার্জের যোগফল করলে সে তোমার 0ই বেরোবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তো তারপরে ধরো H2O প্লাস আছে, H2O প্লাস, তার স্ট্রাকচারটা কেমন না, অক্সিজেন এই 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 ধরো এই হাইড্রোজেন
হাইড্রোজেন হাইড্রোজেন, মানে এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড টাইপের একটা হয় আর কি। হ্যাঁ, মানে অক্সিজেনের যেটা, অক্সিজেনের তোমার এখানে যে দুটো লোন পেয়ার পড়ে থাকে, মানে এমনিতে অক্সিজেনের যখন তুমি স্ট্রাকচারটাকে আঁকবে তখন মানে এটা মানে পরে দেখবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলে। মানে এমনি জলটা কেমন OH অক্সিজেনের মাত্র দুটো লোন পেয়ার থাকতো, তার মধ্যে একটা লোন পেয়ার সে বেসিক্যালি কি করেছে, হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে আর কি। এটা লোন পেয়ার অফ ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, দিয়ে এই ওভারঅল তোমার স্ট্রাকচারটা এরকম দেখতে হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবারে এই পার্টিকুলার কেসে দেখো, এই যে অক্সিজেনের যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট যদি হয় না, সেটাকে ডাবল বন্ড ধরে ধরতে হয়। মানে কোঅর্ডিনেট মানে আমি নর্মালি কি হচ্ছে আয়নিক বন্ডিং বা কোভ্যালেন্ট বন্ডিং কনসিডার করছিলাম, কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং যদি হয়, যখন তোমার করে, মানে আমি যেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, যে যখন নর্মাল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তখন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন দুজনে সমানভাবে ব্যবহার করে, কিন্তু বন্ডিং ইলেকট্রনে তার ভাগে কত থাকছে না, তার ভাগে বেসিক্যালি থাকছে হচ্ছে তোমার ইলেকট্রন, মানে তোমার ভাগে থাকতে হচ্ছে তোমার বেসিক্যালি মানে মানে কি বলবো, কোভ্যালেন্ট বন্ডিং এ ভাগে একটা একটা করে, কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং এ তোমার একজনকেই দুটো ইলেকট্রন দিতে হয়, আর একজন বেসিক্যালি সে দুটো ইলেকট্রন ব্যবহার করে। এটা যাকে তুমি এরকম একটা স্ট্রাকচারের কথা তুমি ভাবলে, ধরো তাহলে অক্সিজেনের মাথায় আমি একটা লোন পেয়ার জাস্ট লিখেছি। তাহলে এবার ফর্মাল চার্জ অন অক্সিজেন যখন তুমি কনসিডার করছো এটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এইখানে এই এই যে মানে জলে মানে H2O প্লাসের স্ট্রাকচারে প্রথমে জলটাকে ভেবে নিতে হয় H2O, তারপরে আর একটা হাইড্রোজেন সেটা কিন্তু আলাদা, যে H প্লাস টাইপের ছিল, সেই H প্লাস মানে যখন বন্ড যখন তৈরি হবে, মানে আমি একটা দেখিয়ে দিই তোমাকে, ধরো এই যে এই ধরো এইটা নর্মালি জলের স্ট্রাকচার। এবারে অ্যাজিভ যেন একটা H প্লাস ছিল, এই লোন পেয়ারটা সে H প্লাসটাকে দিচ্ছে, সেই বন্ডটাকে আমি এরকম ভাবে দেখাচ্ছি। তো এইভাবে যদি দেখাই তাহলে তোমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, দেখো এখানে এই অক্সিজেনের মাথা থেকে অ্যাজিভ যেন এই লোন পেয়ারটা চলে গেল, সেখানে আমি একটা লোন পেয়ার লিখেছি আর কি, আর হাইড্রোজেনে এখানে একটা তোমার বন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এই অক্সিজেনের তুমি ফর্মাল চার্জ এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারো, 6টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, বন্ড হচ্ছে এইভাবে ভাবো, বন্ড হচ্ছে একটা দুটো তিনটে, তিনটে হলে হচ্ছে তোমার বেসিক্যালি এই 1/2 × 6, লোন পেয়ার হচ্ছে দুটো, তার মানে হয়ে গেল কত, এটা +1, অক্সিজেনের মাথায় চার্জ হচ্ছে +1। আচ্ছা, এবারে হাইড্রোজেনের মাথা যখন কনসিডার করছো, হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনে যদি তুমি কনসিডার করো, তাহলে বেসিক্যালি এটা একটা করে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস 1/2 × 2 +0, কারোর মাথায় লোন পেয়ার নাই, তো সেটা হয়ে যাচ্ছে তোমার 0। তাহলে এখানে এইটাকে তুমি এইরকম করে ভাবো, যে তোমার স্ট্রাকচারটা যখন ক্যালকুলেট করবে, এই 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 এইখানে এই দুটো লোন পেয়ার রইলো, প্লাস এই অক্সিজেনের মাথায় একটা পজিটিভ চার্জ থাকছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হচ্ছে তার নর্মাল ফর্মাল চার্জটা। আর টোটাল তাহলে চার্জ দেখো কত হচ্ছে, টোটাল চার্জ হচ্ছে তোমার +1 হয়ে যাচ্ছে, মানে অক্সিজেনের জন্য +1 আর তিনটা হাইড্রোজেনের জন্য তিনটে জিরো মিলে টোটাল ফর্মাল চার্জ হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে। আর টোটাল চার্জ হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে যখন H2O প্লাস করছো তখন অক্সিজেনের মাথায় হচ্ছে পজিটিভ চার্জ, কারণ অক্সিজেন তার লোন পেয়ারটা তোমার হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে দেওয়ার জন্য আলটিমেটলি কি হয়েছে দেখো, তার যে 4টে লোন পেয়ার ছিল, মানে 2 জোড়া লোন পেয়ার ছিল, 1 জোড়া লোন পেয়ার, যে 2 জোড়া লোন পেয়ার ছিল, আচ্ছা 1 জোড়া লোন পেয়ার, সেখানে লোন পেয়ারের ক্যালকুলেশনে আমি এখানে জাস্ট 2 লিখেছি। ঠিক আছে, বোঝা গেল? হলো এটা। তাহলে ফর্মাল চার্জ ক্যালকুলেট করা এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা তোমার পরে অর্গানিক প্রচুর জায়গায় ফর্মাল চার্জের ব্যাপারটা থাকবে। তাহলে ফর্মাল চার্জ তোমাকে ওই মোটামুটি একটা স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার জানার পরে হচ্ছে তোমাকে ভ্যালেন্স ইলেকট্রন সেগুলো সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস তোমাকে দেখতে হবে সে অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রন ব্যবহার করছে, তার লোন পেয়ারে যে ইলেকট্রনগুলো সেগুলো সবটাই নিজের সম্পত্তি, আর যেগুলো বন্ড তৈরি হচ্ছে যে বন্ড পেয়ারে ইলেকট্রনগুলোর অর্ধেকগুলো হচ্ছে তার সম্পত্তি। ঠিক আছে, যদি বন্ডিং পেয়ারে মানে 5টা বন্ড পেয়ার থাকে, তাহলে বন্ডিং পেয়ারে ইলেকট্রন হলো 10টা, তার ভাগে 5টা, অন্য কোনের ভাগে হচ্ছে 5টা, এরকম ভাবে ক্যালকুলেট করলে তোমার জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে একটা কথা এখানে লাস্ট আমি লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে দেখো, যে লুইস কাসেল থিওরি সেজ নাথিং রিগার্ডিং দ্য শেপ অফ দ্য মলিকুল। কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য যে প্রথম যে প্রিমিটিভ থিওরিটা আমরা শিখলাম, লুইস থিওরি বা লুইস কাসেল থিওরি, এই লুইস কাসেল থিওরির যেটা লিমিটেশন সেটা হচ্ছে এটা শেপ অফ দ্য মলিকুল নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলছে না,
শেপ অফ দ্য মলিকুল নিয়ে কিন্তু এ কোনো কথাবার্তা বলছে না, এটা ইম্পর্টেন্ট। তাহলে শেপ অফ দ্য মলিকুল তুমি কি করে বুঝবে? দেখো, শেপ অফ দ্য মলিকুল বোঝার দুটো রাস্তা, একটা হচ্ছে ভেসপার থিওরি আর একটা হচ্ছে হাইব্রিডাইজেশন। আমরা হাইব্রিডাইজেশন পার্টটা আজকে আলোচনা করব না, আজকে ভেসপার থিওরি নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট আমরা যখন মানে মডার্ন থিওরি অফ কোভালেন্ট বন্ডিং নিয়ে কথাবার্তা বলবো, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন এবং মলিকুলার অরবিটাল থিওরি, সেইটা আমরা একটা সেকেন্ড লটে পড়বো। মানে আজকের পরে আর একটা ক্লাস আমি যেটা করবো, এই প্রিমিটিভ যে জায়গাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে কিছুটা পার্ট আমাদের অলরেডি হয়ে গেছে আর কি, অনেকটা হয়ে গেছে, মানে আমরা এগুলো আলোচনা করে ফেলেছি, মানে ডাইপোল মোমেন্ট রিলেটেড যে ডিসকাশনসগুলো সেগুলো আমরা করে ফেলেছি আর কি। মানে যেমন আমরা আয়নিক কম্পাউন্ডে কোভালেন্ট ক্যারেক্টার ঢোকার জন্য ফ্যাজেন্স রুল দরকার, এবার কোভালেন্ট কম্পাউন্ডে আয়নিক ক্যারেক্টার ঢোকা, তার জন্য ডাইপোল মোমেন্ট দরকার, ইলেকট্রনেগেটিভিটি ডিফারেন্স এবং ডাইপোল মোমেন্ট দরকার। ডাইপোল মোমেন্ট নিয়ে কিন্তু আমাদের ডিসকাশনটা হয়ে গেছে, ঠিক আছে? এইটা সেটা করসপন্ডিং পিডিএফ যেগুলো লাগবে তুমি যদি বলো, সেটা মানে 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 একবার গ্রুপে পাঠানো হয়েছিল, যারা পাওনি তারা বলবে, তাদের আমি একবার দিয়ে দেবো, অথবা একটা হতে পারে ডাইপোল মোমেন্ট নিয়ে আমি পরে কোনো একটা প্রপার ক্লাস আবার নিয়েও নিতে পারি, কিন্তু সেটা আমি পড়িয়ে ফেলেছি মোট কথা, মানে 11-এর জন্য অন্তত সেই জিনিসটা আমি পড়িয়ে ফেলেছি। আর এবারে তাহলে চলে এসো। হ্যাঁ বলো। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, মানে হ্যাঁ নিশ্চয়ই আছে, মানে আমি একবার খুঁজে তোমায় দিয়ে দেবো। হ্যাঁ, ডাইপোল মোমেন্ট এই ব্যাপারটা না ছোটবেলা থেকে পড়া হয় অনেক বড়বেলা পর্যন্ত, মানে এটাকে কখনো কখনো তোমার মনে হবে যে ও তো ছোট ব্যাপার, ট্রিভিয়াল ব্যাপার। আমার ডাইপোল মোমেন্ট নিয়ে রীতিমতো হচ্ছে আমাদের যে অনার্স লেভেলের যে ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি বই লিখেছি, ডাইপোল মোমেন্ট নিয়ে প্রায় প্রায় 70-80 পাতা আমি লিখেছি ওটাই, মানে ভ্যারাইটিজ অফ এক্সাম্পলস দিয়ে, মানে অর্গানিক টর্গানিকের যে সমস্ত এক্সাম্পলস হয়, তার যে মডার্ন থিওরি ফিওরি ইত্যাদি দিয়ে আর কি। হ্যাঁ, দেখে আমাদের ওই ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি তার যে ভলিউম 2 যে পার্টটা, হ্যাঁ, ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি ভলিউম 2, সেটা আমাদের লেখা একটা বই আছে, সেটা তুমি এতেও পেতে, অ্যামাজনেও পেতে পারো, বা টেকনো ওয়ার্ল্ডে তুমি পেয়ে যেতে পারো। সেখানে ডাইপোল মোমেন্ট নিয়ে প্রায় মানে কি বলবো, একটা বড় পোর্শন, মানে বইয়ের লেখাতেই প্রায় মানে 50-60 পাতা ডাইপোল মোমেন্ট নিয়ে লেখালেখি আছে। আর ইলেকট্রিক্যাল আর মানে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মলিকুল, সেই আর একটা নেক্সট যে বইটা আমাদের বেরোবে, সেই বইয়েও আমি ডাইপোল মোমেন্ট নিয়ে খুব ডিটেল কথাবার্তা বলেছি, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলসের কনটেক্সটে বিভিন্ন রকমের তার কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, তারপরে ডাইপোল মোমেন্টের প্রচুর এক্সাম্পলস ধরা যেতে পারে আর কি। হ্যাঁ, বা ডাইপোল মোমেন্টের উপরে সমস্ত রকমের ফিজিক্যাল বা স্পেকট্রোস্কোপিক প্রপার্টি কেমন করে নির্ভর করে, সেই পুরো জিনিসটা নিয়ে অনেক কিছু আছে আর কি। সেজন্য আমরা ওই 11-এর জন্য যতটুকু লাগে ততটুকু কিছু অল্প এক্সাম্পল দিয়ে বলেছিলাম, কিন্তু সেটা আমি দেখি না, মানে আমাদের তো সময় থাকছে, আমরা একটা ডাইপোল মোমেন্ট নিয়ে, শুধু ডেডিকেটেড ডাইপোল মোমেন্ট নিয়ে একটা বড় ক্লাস আমি দেব। চলো, আচ্ছা এবারে চলে আসছে শেপ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেখানে ভেসপার থিওরি। হ্যাঁ, তাহলে যে কথাটা নিয়ে বললাম যে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার ক্যানট প্রেডিক্ট দ্য শেপ অফ এ মলিকুল। একটা মলিকুলের শেপ কেমন, এই যে CCl4 টেট্রাহেড্রাল দেখতে, SF6 অক্টাহেড্রাল দেখতে, বা PCl5 ট্রাইগোনাল বাইপিরামিড টাইপের দেখতে, বা ওয়াটার মলিকুল ভি শেপ দেখতে, কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার দেখতে, এই যে কে কেমন দেখতে, তার শেপটা কেমন, সেইটা নিয়ে কিন্তু লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার কিছুই বলছে না। The Lewis electron dot structure cannot predict the shape of a molecule. That to know the shape of a covalent molecule, one of the mostly used theory is the valence shell electron pair repulsion theory. Valence shell electron pair repulsion theory, যাকে বলা যায় ভেসপার থিওরি, pronounced as ভেসপার VSPR theory। সেটা 1940 সালে বিজ্ঞানী সিডউইক এবং পাওয়েল তারা প্রথম দিয়েছিলেন। 1957-এ কিছু মডিফিকেশন আনেন হচ্ছে গিলেস্পি অ্যান্ড নাইহোম, তারা কিছু কারেকশন নিয়ে আসেন এটা। আচ্ছা, এর মেন ফিলোজফিতে কতগুলো পয়েন্ট আছে, যে একদম যদি এক কথায় মূল ফিলোজফিটা হচ্ছে এই, যে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, সেখানে বন্ডিং অ্যান্টি বন্ডিং সব ইলেকট্রনগুলোকে তারা এমনভাবে সাজানো থাকবে, যাতে করে এমন করে সাজানো থাকবে, ওই ঘরটা দেখ, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে ইলেকট্রনগুলো এমনভাবে থাকবে যাতে করে তোমার রিপালশনটা সে মিনিমাইজ করতে পারে।
মানে তোমার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন সেইগুলোকে সে যেন মিনিমাইজ করতে পারে। তাহলে দ্য ভ্যালেন্স এন্ড ইলেকট্রন পেয়ার্স বন্ডিং অর অ্যান্টি বন্ডিংস অফ দ্য সেন্ট্রাল অ্যাটমটা ইম্পর্টেন্ট, সেন্ট্রাল অ্যাটম উইল বি ডিস্ট্রিবিউটেড ইন সাচ এ ওয়ে that the electrostatic repulsion be minimum and this will give the most stable structure. সেন্ট্রাল অ্যাটম কোন একটা এলিমেন্টে মলিকুলের সেন্ট্রাল অ্যাটমটাকে ভাবতে হবে। সেন্ট্রাল অ্যাটম কাকে বলে আমি আগে বলেছি, আবার বলবো। সেন্ট্রাল অ্যাটমটাকে তোমাকে বুঝতে হবে। সেন্ট্রাল অ্যাটমটাকে পাওয়ার পরে তোমার এই ইলেকট্রন পেয়ারগুলো এমনভাবে বা ইলেকট্রনগুলো এমনভাবে সেন্ট্রাল অ্যাটমকে কেন্দ্র করে ডিস্ট্রিবিউটেড থাকবে যাতে করে ইলেকট্রনিক রিপালশনটা মিনিমাম হয় এবং তুমি মোস্ট স্টেবল স্ট্রাকচারটাকে পেতে পারো। আচ্ছা, এবারে তোমার এই যে মানে শেপ অফ এ কোভ্যালেন্ট মলিকুল, হ্যাঁ, সেইটাকে পেতে গেলে কতগুলো স্টেপস তোমাকে পরপর করে মাথায় রাখতে হবে। মানে তুমি যখন অ্যাকচুয়ালি শেপটা প্রেডিক্ট করবে তখন স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে হবে এইরকম করে। প্রথমে ড্র এ রিজনেবলি গুড লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার। একটা রিজনেবলি গুড একটা লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার তুমি আঁকলে, সেটা আঁকার সময় তোমাকে খেয়াল রাখতে হবে ওই ফর্মাল চার্জ টার্জগুলো যদি তুমি দাও ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল থেকে, হ্যাঁ, তোমার মোস্ট স্টেবল স্ট্রাকচারটা কেমন হয় সেটাকে তোমার আঁকতে হলো। তারপরে যেটা করতে হবে, কাউন্ট টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স মানে নন বন্ডেড ইলেকট্রন পেয়ার্স অ্যান্ড টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্কড টু দ্য সেন্ট্রাল অ্যাটম। যে সেন্ট্রাল অ্যাটমে তোমাকে দেখতে হবে যে কতগুলো লোন পেয়ার যুক্ত আছে আর কতগুলো বন্ডিং আছে, মানে নাম্বার অফ অ্যাটমস লিঙ্কড, কতগুলো অ্যাটমস লিঙ্কড আছে। এটাকে বলা হবে লিঙ্ক, মানে হচ্ছে ডাবল বন্ড দিয়ে যদি লিঙ্ক থাকে সেটাকে একটা লিঙ্কিং ধরতে হবে, বা সিঙ্গেল বন্ডের লিঙ্ক হলে একটা লিঙ্কিং ধরতে হবে। এখানে নাম্বার অফ বন্ডস বলা হচ্ছে না, কিন্তু নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ অ্যাটমস লিঙ্কড, সেটাকে বলে স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ অ্যাটমস ডিরেক্টলি লিঙ্কড, সেটাকে বলা যায় স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম কি হবে? টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম। তার মানে স্টেরিক নাম্বারের মধ্যে নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক থাকছে। তা নাম্বার অফ অ্যাটমস কতগুলো লিঙ্ক সেটাকে বলা যায় কোঅর্ডিনেশন নাম্বার, আর নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক সেটাকে বলে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার বা স্টেরিক নাম্বার। তাহলে টোটাল কোঅর্ডিনেশন নাম্বারটা তুমি এইরকম ভাবে লিখতে পারো, যেটা স্টেরিক নাম্বার বলছে সেটা টোটাল নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ লোন পেয়ার্স প্রেজেন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাটম। এটা দেখো ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুলে অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কটা অ্যাটম লিঙ্কড আছে না? দুটো। সেখানে কোঅর্ডিনেশন নাম্বার 2। স্টেরিক নাম্বার কত হবে? এই যে কতগুলো অ্যাটম লিঙ্কড আছে সেইটা প্লাস লোন পেয়ার আছে দুটো, তাহলে দুটো দুটো 4টে, অর্থাৎ স্টেরিক নাম্বার হলো 4টে। এখানে ইলেকট্রনের সংখ্যা নয়, পেয়ারটা মানে একটা ধরতে হবে, লোন পেয়ার। হ্যাঁ, তাহলে পেয়ার দুটো লোন পেয়ার আর দুটো অ্যাটম লিঙ্কড। হ্যাঁ, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার 2, স্টেরিক নাম্বার 2 + 2 তাহলে 4 হয়ে গেল। তো কার্বন ডাইঅক্সাইড কনসিডার করছি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কতগুলো অ্যাটম লিঙ্ক আছে না? দুটো, সেটা কোঅর্ডিনেশন নাম্বার 2। এই বন্ড 4টে আছে আনইম্পর্টেন্ট, দেখতে হবে যে কতগুলো অ্যাটম লিঙ্ক আছে। দুটো অ্যাটম লিঙ্ক আছে মানে কোঅর্ডিনেশন নাম্বার 2, এখানকার লোন পেয়ার নাই বলে স্টেরিক নাম্বারও 2। সেটা অল্টারনেটিভলি মানে স্টেরিক নাম্বার বুঝে গেলে এটা অল্টারনেটিভ অনেক রকম করে বলা যায়। স্টেরিক নাম্বারটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার্স, মানে এখানে নাম্বার অফ লোন পেয়ার প্লাস নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার। ধরো এখানে কার্বন এবং অক্সিজেনের দুটো বন্ড যে আছে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাহলে তোমাকে সিগমা বন্ডটাকে দেখতে হবে। এখানে কার্বন এবং অক্সিজেন আছে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তোমাকে এখানে সিগমা বন্ডটাকে দেখতে হবে। অথবা তুমি লিখতে পারো নাম্বার অফ লোন পেয়ার্স প্লাস নাম্বার অফ বন্ড পেয়ার্স মাইনাস নাম্বার অফ পাই বন্ড পেয়ার্স। মানে সিগমা বন্ড পেয়ারটা ইম্পর্টেন্ট। এখানে যদি টোটাল বন্ড তুমি ক্যালকুলেট করো সেখান থেকে পাই বন্ডটা বাদ দিতে হবে। বা তুমি বলতে পারো টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স শেল, ব্যালেন্স শেলে টোটাল কতগুলো ইলেকট্রন পেয়ার্স আছে দেখো, সেখান থেকে মাইনাস নাম্বার অফ পাই বন্ডস পেয়ার। এইটা লোন পেয়ার এবং বন্ড পেয়ার মিলে টোটাল নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন হয়ে গেছে, সেখান থেকে তুমি যা পাই বন্ড পেয়ারটাকে বাদ দেবে। ঠিক, এত কঠিন করে মনে রাখার দরকার নেই। তুমি স্ট্রাকচার আঁকতে পারলে দেখো সেন্টার অ্যাটমে কতগুলো লোন পেয়ার আছে আর কতগুলো তোমার অ্যাটমস লিঙ্কড আছে, এইটা সেখান থেকে স্টেরিক নাম্বারটা তুমি পেয়ে যাবে। আর এবারে শেপ অফ দ্য মলিকুল ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ অ্যাটমস লিঙ্ক টু দ্য সেন্টার অ্যাটম, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার। এই কোঅর্ডিনেশন নাম্বার যেটা বলছি, অর্থাৎ নাম্বার অফ অ্যাটম লিঙ্ক টু দ্য সেন্টার অ্যাটম, সেইটা দিয়ে তোমার শেপ ঠিক হবে। ফর এ মলিকুল, ইফ দ্য সেন্টার অ্যাটম ডাজ নট কন্টেন দ্য লোন পেয়ার, then the shape of the molecule should be regular, or but presence of lone pairs on central atom decide the deviations of the shape from the regular one.
তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে তোমার দেখতে হবে কতগুলো অ্যাটম লিঙ্কস আছে অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার, সেটাই তোমার আলটিমেট শেপটা ঠিক করবে। এবারে লোন পেয়ার যদি থেকে থাকে তাহলে যেটা হবে যে তোমার শেপটা ইরেগুলার হয়ে যাবে, আর লোন পেয়ার না থাকলে শেপটা তোমার রেগুলার হবে। আর এটা কেন? তার কারণটা হচ্ছে যে রিপালশন হয়, লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, হুইচ ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। তাহলে বন্ড পেয়ার রিপালশনের তুলনায় লোন পেয়ার রিপালশনটা বেশি, আর সেখান থেকে আবার লোন পেয়ার রিপালশনটা বেশি। ঠিক আছে, তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো যে তোমার ওই মানে তোমার যদিও স্টেরিক নাম্বারের কথাবার্তা বলছি, কিন্তু মূল ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা নাম্বার অফ অ্যাটমস লিঙ্কড, এইটা সেইটাই তোমার শেপটা ঠিক করবে। কিন্তু লোন পেয়ার যদি থাকে, এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, লোন পেয়ার রিপালশন এবং বন্ড পেয়ার রিপালশন তারা আলাদা আলাদা বলে সেইটা দিয়ে শেপটা কিছুটা ডিস্টর্টেড হয়ে যাবে, তাহলে ইরেগুলার শেপ হয়ে যাবে। আর সেন্টার অ্যাটম কাকে বলছে না, ইন এ মলিকুল সেন্টার অ্যাটম মে বি দ্য অ্যাটম হুইচ ইজ ওয়ান ইন নাম্বার অর ইউনিক, 2 নম্বর হচ্ছে হুইচ has the largest size and or which is least electronegative and or which has extendable valency। এখানে এক্সটেন্ডেবল ভ্যালেন্সি সেটাও আমি অ্যাডিশনাল এখানে জুড়ে দিয়েছি। কারো কারো ক্ষেত্রে দেখবে এই সালফার বা ক্লোরিন এদের ক্ষেত্রে বা ফসফরাস এদের ক্ষেত্রে ভ্যালেন্সিটা ওই লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল থাকার জন্য তোমার ভ্যালেন্সিটা এক্সটেন্ড করতে পারে। যদি ভ্যালেন্সি এক্সটেন্ড করতে পারে সেটা ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাটম হয়। তাহলে সেন্ট্রাল অ্যাটম কে তাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে ইউনিক সেখান থেকে তুমি পেয়ে যাবে। যদি সেটা তুমি না পাও তাহলে বাকিগুলো দেখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি, সাইজ, এক্সটেন্ডেবল ভ্যালেন্সি ইত্যাদিগুলোকে দেখে সেন্ট্রাল অ্যাটম ঠিক করতে হচ্ছে। এবার সেই সেন্ট্রাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার তোমায় জানতে হবে, কোঅর্ডিনেশন নাম্বার তোমার শেপটা ঠিক করে দেবে। তারপর তোমার দেখতে হবে স্টেরিক নাম্বার বা কতগুলো লোন পেয়ার আছে সেখানে। হ্যাঁ, মানে মানে বেসিক্যালি লোন পেয়ার প্লাস কতগুলো সিগমা বন্ডেড অ্যাটমস আছে, সবটা মিলে হচ্ছে তোমার স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। টোটাল কোঅর্ডিনেশন নাম্বার এবং কোঅর্ডিনেশন নাম্বার যদি এক হয়ে যায় তাহলে তো শেপটা রেগুলার হয়ে গেল। কিন্তু যদি টোটাল কোঅর্ডিনেশন নাম্বার বা স্টেরিক নাম্বারটা কোঅর্ডিনেশন নাম্বার থেকে বেশি হয়ে যায় তাহলে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকলে হচ্ছে শেপটা ডিফর্ম হয়ে যায়। তাহলে এই যে বেসিক কথাগুলো বলা হলো, সেই বেসিক কথাগুলো এবারে আমরা ব্যবহার করব বিভিন্ন সিচুয়েশন। ধরো এই যে SF6 সেখানে সালফার যেহেতু ইউনিক, মানে সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। PCl5 এ ফসফরাস ইউনিক বলে ফসফরাস সেন্ট্রাল আয়ন। CCl4 এ কার্বন ইউনিক মানে কার্বন সেন্ট্রাল আয়ন। BCl2 তে বেরিলিয়াম ইউনিক বলে সেটা সেন্ট্রাল আয়ন। H2S এ সালফার ইউনিক বলে সালফার হচ্ছে সেন্ট্রাল আয়ন। তো সেন্ট্রাল আয়নটা তোমার এখানে ইউনিক, সেখান থেকে তুমি বের করে ফেলতে পারলে। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা একটুখানি ভালো করে বুঝে বুঝে নিতে হবে যে মানে প্রচুর এক্সাম্পল দেখা। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স শেল সেটাকে দেখতে হবে। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন দ্য ভ্যালেন্স শেল, এটাকে অনেক সময় আমি বলবো স্টেরিক নাম্বার। এই যে নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স ইন ভ্যালেন্স শেল, স্টেরিক নাম্বার বা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার, SN লেখা হয়েছে। স্টেরিক নাম্বার আর টোটাল স্টেরিক নাম্বার অর তোমার মানে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে হচ্ছে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার, টোটাল অর তুমি এটাকে বলতে পারছো স্টেরিক নাম্বার অর নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল। এটা যখন 2 হচ্ছে কি হতে পারে, দুটোই বন্ড পেয়ার হতে পারে, মানে সিগমা বন্ড পেয়ার। নাম্বার অফ বন্ড পেয়ার মানে এখানে কিন্তু সিগমা বন্ড পেয়ারের কথা বলছি, এখানে নাম্বার অফ বলা উচিত হচ্ছে সিগমা বন্ড পেয়ার। নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার সেটা কোঅর্ডিনেশন নাম্বার বলা হচ্ছে। তো সেটা 2, ধরো লোন পেয়ার নেই, তখন স্ট্রাকচারটা লিনিয়ার। একদম ধরো HgCl2, BCl2, BF2 এরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। দেখো BCl2 তার একটা লিনিয়ার স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, BCl2। এখানে সেন্ট্রাল অ্যাটমটা বেরিলিয়াম পরিষ্কার দেখো দুটো বন্ড আছে, এর কোনো লোন পেয়ার নেই। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার্স হচ্ছে 2 আর নাম্বার অফ লোন পেয়ার্স হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার। আচ্ছা এবারে যদি এরকম হয় যে টোটাল স্টেরিক নাম্বার হচ্ছে 3, তার মধ্যে 3টেই সিগমা বন্ড পেয়ার লোন পেয়ার নেই, তো তার রেগুলার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার আর কি, ট্রায়াঙ্গুলার তার প্ল্যানার স্ট্রাকচার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার। যেমন ধরো BF3, BCl3, BH3, GCl3 ইত্যাদি। যেমন BF3 এর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ B
এফ এফ এফ, এটা এরা হচ্ছে একদম ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে যে টোটাল কোঅর্ডিনেশন স্টেরিক নাম্বার 3 হলো বটে, কিন্তু এখানে তোমার সিগমা বন্ড পেয়ার অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তোমার 2, আর টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স হয়ে গেছে 1। মানে মানে সিগমা বন্ড পেয়ার 2টো, লোন পেয়ার 1টা, টোটাল যোগফলটা হচ্ছে 3। তখন স্ট্রাকচারটা হচ্ছে ভি শেপড হয়। যেমন দেখো SnCl2 PbCl2 এদের এই যে ভি শেপ স্ট্রাকচার, এখানে Sn তাতে লোন পেয়ার থাকে, এখানে একটা এই যে এখানে ডট ডট লিখেছে লোন পেয়ার থাকে। তার মানে জিনিসটা কি হচ্ছে যে যদি BCl2 মতো হতো লিনিয়ার হতো, কিন্তু এখানে কি হলো যে দেখো এইখানেও তোমার দুটো সিগমা বন্ড, এখানেও দুটো সিগমা বন্ড, কিন্তু এখানে লোন পেয়ার নেই, এখানে লোন পেয়ার আছে। লোন পেয়ার না থাকার জন্য এটা জাস্ট একদম লিনিয়ার। এখানে লোন পেয়ার থাকার জন্য কি হচ্ছে যে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি দেন বন্ড পেয়ার রিপালশন। সেখানে এই এসেনসিয়াল আর এসেনসিয়াল বন্ডগুলো কাছাকাছি চলে এলো, কাছাকাছি এসে এই বন্ড অ্যাঙ্গেলটা আর 180 ডিগ্রি থাকছে না, থেকে কমে যাচ্ছে করে ভি শেপ স্ট্রাকচারটা তুমি পাচ্ছ। এটা SnCl2 ক্ষেত্রে হয়, PbCl2 ক্ষেত্রেও হয়। তারপরে চলে এসো স্টেরিক নাম্বারটা হচ্ছে তোমার 4। নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার। তাহলে যখন 4টে স্টেরিক নাম্বার তখন 4 শূন্য হতে পারে, 3 1 হতে পারে, 2 2 হতে পারে। 4 শূন্য হলে জাস্ট টেট্রাহেড্রাল, একদম রেগুলার টেট্রাহেড্রাল, CH4 CCl4 SiCl4 NH4 প্লাস BH4 মাইনাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি 3টে লোন বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার থাকে, তাহলে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে হয়, ফসফিনের ক্ষেত্রে হয়, বা PXCর ক্ষেত্রে হয়, যেখানে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ না, এখানে লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকার জন্য সেই লোন পেয়ার ও বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে, রিপালশন করে এই যে NH যে বন্ড অ্যাঙ্গেল কাছাকাছি হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে দেখবে এই বন্ড অ্যাঙ্গেল গুলো মানে এমনি টেট্রাহেড্রাল যদি তুমি কনসিডার করো, টেট্রাহেড্রালের যে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা এটা হয়ে গেল 107 ডিগ্রির কাছাকাছি। তোমরা দেখো এটা ডিফর্মড হয়ে গেল করে, বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি হয়ে গেল, ট্রাইগোনাল স্ট্রাকচার হয়ে যায়। আর যদি তোমার এরকম সিচুয়েশন হয় যে স্টেরিক নাম্বার 4 কিন্তু দুটো লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার বা দুটো সিগমা বন্ড পেয়ার, তখন তার ভি শেপ স্ট্রাকচার, যেটা দেখো তুমি ওয়াটার মলিকুলের ক্ষেত্রে দেখছো। ওয়াটার মলিকুলের ক্ষেত্রে স্টেরিক নাম্বারটা 4 কিন্তু দুটো আছে লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার। এবার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি, তার বন্ড পেয়ার রিপালশন, সেখানে বন্ড অ্যাঙ্গেলটা ভীষণ কমে গেল, কমে গিয়ে এই যে অ্যাঙ্গেলটা ইভেন তোমার 104 ডিগ্রিতে পৌঁছে গেল, যেটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, 104 ডিগ্রিতে চলে যাচ্ছে। তাহলে যখন স্টেরিক নাম্বারটা 4, তখন দেখতে হবে যে কোঅর্ডিনেশন নাম্বারটা 4 না 3 না 2। যদি 4 হয়, লোন পেয়ার 0 হয়, তাহলে পিওর টেট্রাহেড্রাল রেগুলার শেপ। 3 আর 1 হলে ট্রাইগোনাল, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে হয়, আর 2 2 হলে ভি শেপ হচ্ছে, যেমন ওয়াটার মলিকুলের ক্ষেত্রে হয়। ওয়াটার SCl2 ACCl2 H2S, তাদের সব এই ধরনের স্ট্রাকচার। আচ্ছা, এবারে টোটাল স্টেরিক নাম্বারটা ধরে নাও 5। 5 যদি হয়, সিগমা বন্ড পেয়ার 5 হতে পারে, লোন পেয়ার 0 হতে পারে, 4 1 হতে পারে, 3 2 হতে পারে, 2 3 হতে পারে। যখন তাকে 5 0, তা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, একদম PH5 PCl5 PF5 SB CL5 ইত্যাদিতে। যেমন দেখো এই যে স্ট্রাকচারটা দেখো PF5, ট্রাইগোনাল বাইপিরামিড, মানে বেসটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, যেখানে ইকুইটোরিয়াল পজিশন এগুলোকে বলে। ফসফরাসের সঙ্গে ফ্লোরিনের বন্ড, ফ্লোরিনের বন্ড, আর দুটো অ্যাক্সিয়াল পার্ট থাকে, একদিকে থাকবে ফ্লোরিন, একদিকে হচ্ছে ফ্লোরিন। মানে এই যে PF এরা হচ্ছে একটা প্লেনে রইল, তার উপরে রইল একটা এফ, তার নিচে রইল একটা এফ। ট্রাইগোনাল বাই পিরামিড, মানে উপর থেকে একটা পিরামিডের মতো দেখতে, নিচের দিকে একটা পিরামিডের মতো দেখতে, বেসটা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিড। আচ্ছা, যখন তোমার 4 1 হয়ে যাচ্ছে, যেমন SF4 এদের ক্ষেত্রে দেখো লোন পেয়ারটা তোমার ইকুইটোরিয়াল পজিশনে থাকে এই পার্টিকুলার কেসে। মানে তোমার এই আগের মতো স্ট্রাকচার, TBP স্ট্রাকচার, ট্রাইগোনাল বাই পিরামিড স্ট্রাকচারটা তুমি করলে, আগের ক্ষেত্রে যেমন 5টাই হচ্ছে ফ্লোরিন, এখন 4টে ফ্লোরিন, একটা লোন পেয়ার। এবার কোশ্চেন হচ্ছে লোন পেয়ারটা কোথায় রাখবো, অ্যাক্সিয়াল পজিশন আর ইকুইটোরিয়াল পজিশন। উত্তরটা যে লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়াল পজিশনে থাকে। কারণটা দেখো, মানে সে স্টেবিলিটি চাইবে। যদি তুমি লোন পেয়ারটাকে এই অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পজিশনে নাও, তাহলে এই লোন পেয়ারের সঙ্গে এই যে SF এবং SF দুটো অ্যাক্সিয়াল বন্ড পেয়ারের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর বাকি দুটো তাদের অ্যাঙ্গেল কিন্তু তোমার 120 ডিগ্রি করে। তাহলে 90 ডিগ্রি হলে রিপালশন বেশি হবে, 120 ডিগ্রি হলে রিপালশন কম হবে। তার বদলে তুমি লোন পেয়ারটাকে ইকুইটোরিয়ালে না রেখে অ্যাক্সিয়ালে রাখতে, অ্যাক্সিয়ালে রাখলে কিন্তু দেখো
এই যে তিনটে এসএফ 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 তাদের মধ্যে প্রত্যেকটার অ্যাঙ্গেলটা হতো তোমার 90 ডিগ্রি। আর একটা যদিও বা 180 ডিগ্রি থাকতো, তিনটে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলছে বলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলছে বলে ওভারঅল রিপালশনটা বেশি হতো। সেই জন্য লোন পেয়ারটা ইকুইটোরিয়ালে রেখে এই ধরনের স্ট্রাকচার তুমি দেখতে পারো। আবার বিআরএসসি যখন কনসিডার করছো সেখানে দেখো তার ক্ষেত্রে তিনটে সিগমা বন্ড পেয়ার থাকে, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ারই থাকছে তোমার ইকুইটোরিয়াল পজিশনে। সেখানে ওভারঅল স্ট্রাকচারটা একটা টি এর মতো দেখতে, একটা টি শেপ স্ট্রাকচার হচ্ছে। আর যখন তোমার কোঅর্ডিনেশন নাম্বারটা 2 এবং বন্ড পেয়ারটা 3 হয়ে যায়, যেমন XF2 মাইনাস বা ICL2 মাইনাস হয়, তার ক্ষেত্রে দেখো এটা একটা লিনিয়ার স্ট্রাকচার প্রায় হয়ে যাচ্ছে। কারণ তিনটে অ্যাক্সিয়ালে, তিনটে ইকুইটোরিয়ালে তিনটে লোন পেয়ার রয়ে গেছে, অ্যাক্সিয়ালে XCF আর XCF হচ্ছে, ওভারঅল ছবিটা হচ্ছে তোমার লিনিয়ার হয়ে যাবে। এটা এই যে লিনিয়ার আমি লিখেছি। তাহলে যখন স্টেরিং নাম্বারটা 5, সেখানে তোমার কোঅর্ডিনেশন নাম্বার এবং লোন পেয়ারটাকে দেখে দেখে কাজে বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়। একটা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার যখন 5-0, যখন 4-1 তখন এই ইররেগুলার টেট্রাহেড্রাল, এটাকে ইররেগুলার টেট্রাহেড্রাল বলতে পারো। যখন বিআরএফসি তখন পি শিফট হয়ে যাচ্ছে। আর যখন তোমার লিনিয়ার মানে হচ্ছে, মানে 2-3 হচ্ছে, তখন লিনিয়ার হচ্ছে, এখন দেখতে পাবো। আচ্ছা, নেক্সট চলে এসো, যখন তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস বা স্টেরিং নাম্বারটা হচ্ছে 6। আচ্ছা, 6 যদি হয়, তার যে পপুলার যে স্ট্রাকচারগুলো মূলত তিনটে, লোন পেয়ারের সংখ্যা 6, বন্ড পেয়ারের সংখ্যা হচ্ছে, বা মানে সিগমা বন্ড পেয়ার, যেটা বন্ড পেয়ার মানে কিন্তু এখানে সিগমা বন্ড পেয়ার, ঠিক আছে। এখানে আবার এটা বলছে, এটা মানে লেখাটা আমার ভুল হয়েছিল, এখানে সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার লোন পেয়ার যদি 6-0 হয়, তাহলে অক্টাহেড্রাল, যেমন SF6, TF6, SBF6 মাইনাস ইত্যাদি হয়। দেখো এখানে যেমন SF6 অক্টাহেড্রাল স্ট্রাকচার, বেসটা হচ্ছে স্কোয়ার, উপরে একটা এভ রইল, নিচে একটা রইল, এটা একদম সব দিক থেকে দেখলে একই রকমের অক্টাহেড্রাল। যদি 5 আর 1 হয়, সেটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। সেখানে দেখো তোমার এই যে 6টা পজিশনে কিন্তু একই রকম, একটা দিকে লোন পেয়ার রইল, বাকি 5টা রইল, তাকে স্কোয়ার পিরামিডাল বলা হয়। আর দুদিকে থাকলে যেমন দুটো পিরামিড, এখানে একটা পিরামিড, একদিকে পিরামিড, সেটা স্কোয়ার পিরামিড। আর 4-2 যদি থাকে, তাহলে একদম স্কোয়ার প্ল্যানার হচ্ছে, যেমন XCF4 এর ক্ষেত্রে হয়। যে দেখো এই যে একটা বেসটা হচ্ছে স্কোয়ারের মতো, সেখানে XCF উপরে লোন পেয়ার, লোন পেয়ার, এটা স্কোয়ার প্ল্যানার দেখতে হয়ে যাচ্ছে। তারপরে চলে এসো, যখন স্টেরিং নাম্বারটা 7, তখন তার সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার 7, লোন পেয়ার 0 হতে পারে, আর 6-1 হতে পারে। যখন তোমার 7-0 তখন পেন্টাগোনাল বাইপিরামিড, আমি ছবিটা পরে দেখাচ্ছি। আর যদি 6-1 হয়, তখন ডিস্টর্টেড অক্টাহেড্রাল হয়। আর যখন 8-0 তখন স্কোয়ার অ্যান্টিপ্রিজম হয়, তার ছবিগুলো আমি পরে দেখাচ্ছি। দেখো পেন্টাগন আর বাইপিরামিড মানে হচ্ছে বেসটা হচ্ছে পেন্টাগন, উপরে একটা অ্যাক্সেল পজিশন, নিচে একটা অ্যাক্সেল পজিশন, এটাকে পেন্টাগনাল বাইপিরামিড বলা হয়। যেখানে দেখো পরিষ্কার কোঅর্ডিনেশন নাম্বার বা লিঙ্ক থাকছে 7টা, কোনো লোন পেয়ার নেই। আর যখন হচ্ছে তোমার ডিস্টর্টেড অক্টাহেড্রাল, মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তোমার এই যে পার্টিকুলার কেসে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, তোমার খেয়াল করো যে নর্মালি যখন স্টেরিং নাম্বারটা 6 লোন পেয়ার নেই, আর এখানে স্টেরিং নাম্বার যেখানে মানে এখানে স্টেরিং নাম্বার 6 অর্থাৎ সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার 6 লোন পেয়ার নেই, আর এখানে কি কোঅর্ডিনেশন নাম্বার 6 লোন পেয়ার একটা আছে। এবার কথাটা হচ্ছে সেই লোন পেয়ারটা কোথায় থাকবে। লোন পেয়ারটা হচ্ছে এই তোমার নর্মালি যে অক্টাহেড্রাল হয়, সেই অক্টাহেড্রাল প্রথমে তুমি এঁকে ফেললে, এঁকে এই জেনানে এইখানে একটা কোথাও একটা লোন পেয়ার ঢুকে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আগে যেমন প্রত্যেকটা বন অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে ছিল, এখন তা রইল না, বন অ্যাঙ্গেল গুলো কিছুটা পাল্টে গেল। মানে এখানে লোন পেয়ারটা থাকা যেটা, এই লোন পেয়ার এবং বন পেয়ার মধ্যে রিপালশন হচ্ছে বলে তারা এখানে বন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, এদিকে বন অ্যাঙ্গেলটা তোমার কমে গেছে। এই ডিস্টর্টেড অক্টাহেড্রাল এই স্ট্রাকচারটা তোমার হয়, ডিস্টর্টেড অক্টাহেড্রাল এই স্ট্রাকচারটা তোমার হচ্ছে এটা। আচ্ছা, এবারে স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটা পরে এক জায়গায় আমি স্ট্রাকচারটাকে এঁকেছিলাম, 1 মিনিট দাঁড়া, এই যে দেখো স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটা যখন স্টেরিং নাম্বারটা 8, হ্যাঁ, তখন এই যে স্ট্রাকচারটা স্কোয়ার অ্যান্টিপ্রিজম, মানে বেসিক্যালি মাঝখানে ধরো TAF4 যখন হচ্ছে, তাহলে এই মাঝখানে টিএটা রইল ট্যান্টানামটা। তাহলে উপরে দেখো কি হচ্ছে না, একটা এই যে এইটা হচ্ছে একটা স্কোয়ার, একটা স্কোয়ারের 4টে ভার্টেক্সে 4টে ফ্লোরিড আছে, এই 4টে ফ্লোরিড আবার ট্যান্টানামের সাথে ডিরেক্টলি যুক্ত থাকছে।
আবার এখানেও ঠিক একই রকম করে তোমার মানে মানে নিচের দিক থেকে আবার তোমার ওই একই রকম চারটে মানে একটা স্কোয়ার প্লেন যেখানে চারটে ভাটেকে চারটে ফড়িয়ে আছে তার আবার ট্যান্টানামের সাথে যুক্ত হচ্ছে। তার মানে 3 ডাইমেনশনে তোমার স্কোয়ার অ্যান্টিপ্রিজমের স্ট্রাকচার হচ্ছে এরকম। সেইটাকেই তুমি প্লেনেতে ছবিটাকে এইরকম করে দেখিয়েছিলে। দেখো এখানে ছবিটা দেখালাম কোথায়, এই যে এইখানে ছবিটা আমি দেখাচ্ছি। আর মানে অ্যাজিব যেন তোমার মানে এই যে নিচে যেটা লাল আর সবুজ যেটা সেটা একটা স্কোয়ার, তাহলে মাঝখানে থাকছে ট্যান্টানাম। ট্যান্টানাম থেকে পিছনে চারটে ফ্লোরিন আছে এফ 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 এফ, আর সামনে মানে সরি সামনে চারটে ফ্লোরিন আছে এফ 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 যেটা তুমি দেখাচ্ছ, আবার পিছনে চারটে ফ্লোরিন আছে এই যে এফ 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 এফ, সেটাকেই জাস্ট দেখানো হচ্ছে। তার মানে তুমি যদি মানে এটাকে প্লেনে রাখো, মানে ট্যান্টানামটাকে তোমার বোর্ডের প্লেনে রাখো, বোর্ডের সামনের দিকে একটা তোমার পিরামিডের মতো করে বা প্রিজমের মতো করে চারটে এফ জাস্ট যুক্ত সামনের দিকে বেরিয়ে থাকছে তোমার দিকে, আর বোর্ডের পিছনের দিকে চারটে এফ তোমার থেকে যাচ্ছে। সেই ধরনের স্ট্রাকচার বলে স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচার। স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটা কখন হবে না, যখন তোমার কোঅর্ডিনেশন স্টিয়ারিং নাম্বারটাও 6 আর সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বারটাও সরি স্টিয়ারিং নাম্বারটাও 8 আর সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বারটাও 8, যখন কোনো লোন পেয়ার থাকছে না তখন স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচার হচ্ছে। তাহলে দেখো আমি ট্যাবুলার ফর্মে যে যত রকমের ভ্যারাইটিস হতে পারে সেই ভ্যারাইটিস গুলোকে পড়ে ফেললাম। তোমাকে এবারে খুব সিরিয়াসলি এই স্ট্রাকচারগুলোকে দেখে 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 জিনিসটাকে তৈরি করতে হবে, যে তুমি কোন একটা পার্টিকুলার মলিকুল নাও, মানে আমি এগুলো এটা টেবিল করে দিলাম। এবার আমি স্পেসিফিক এক্সাম্পল গুলোতে আসছি। স্পেসিফিক এক্সাম্পল গুলো যখন আসবো তখন স্টিয়ারিং নাম্বার ক্যালকুলেট করতে শিখতে হবে, নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করতে শিখতে হবে, লোন পেয়ার ক্যালকুলেট করতে শিখতে হবে। তারপর আমি দেখব যে কোঅর্ডিনেশন নাম্বার কত, লোন পেয়ারটা কত, এবং তার মতো করে এই টেবিলে যে বিভিন্ন রকমের শেপের কথা বলে দেওয়া হয়েছে সেই রকমের শেপ হবে, সেটা আমাকে একটা একটা করে তোমায় দেখতে হবে। আচ্ছা দেখো, লোন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন, এটা আমি বারবার বলেছি। তার এফেক্টের জন্য দেখো এই যে বললাম CCl4 অ্যামোনিয়া এবং ওয়াটার মলিকুল, যেটা আমি অলরেডি আলোচনা করেছি আর আবার একটু বলে দিয়েছি, যে যখন CCl4 কনসিডার করছো CCl এখানে রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা চারটেই যেহেতু বন্ড পেয়ার ছিল তাহলে তাদের মধ্যে রিপালশনগুলো একই রকমের করে তোমার এই রেগুলার জিওমেট্রিটা মেনটেন করছিল, কিন্তু যখনই অ্যামোনিয়া হয়ে গেল তাহলে অ্যামোনিয়া স্ট্রাকচারটা পরবর্তীকালে যখন হাইব্রিডাইজেশন দেখবে এখানে কার্বনের হাইব্রিডাইজেশনটা sp3, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন sp3, জলের ক্ষেত্রে অক্সিজেনের হাইব্রিডাইজেশন sp3, মানে প্রায় একই রকমের। এবারে কথাটা কেটা হচ্ছে যে যদি তুমি একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার কনসিডার করো, যেমন CCl এখানে CN আছে, এখানে CCl প্লেনের উপরের দিকে NH আছে, বোর্ডের পিছনের দিকে CCl এখানে NH আছে, আর এই ভার্টেক্সে তোমার NCl ছিল, এখানে লোন পেয়ার আছে। এবার মজাটা কেটা হলো যে এখানে এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশনটা স্ট্রঙ্গার হয়ে গেল দেন বন্ড পেয়ার রিপালশন। তার মানে হাইড্রোজেন এই বন্ড পেয়ার রিপেল করে একে অপরকে দূরে সরিয়ে রাখতে চাইবে, এই লোন পেয়ার তারা রিপেল করে এই হাইড্রোজেনকে বাঁদিকে ঠেলা মারছে, এটা এদিকে ঠেলা মারছে বা এটা এদিকে ঠেলা মারছে। মারার জন্য কি হচ্ছে যে এই যে H এই বন্ড অ্যাঙ্গেলটা আগে যেটা 109 ডিগ্রি 28 মিনিট ছিল সেটা কমে গেল, কমে গিয়ে বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি হয়ে গেল। ওয়াটার মলিকুলের ক্ষেত্রে সিমিলার স্ট্রাকচার হতে পারতো, কিন্তু তুমি হাইব্রিডাইজেশন কনসিডার করছো, এটা sp3 হাইব্রিডাইজেশন। আমি হাইব্রিডাইজেশনটা পরে ভালো করে আলোচনা করবো, কিন্তু এই কনটেক্সটে একটু বলে দিচ্ছি। তাহলে CCl4 এর কার্বন, অ্যামোনিয়ার নাইট্রোজেন, জলের অক্সিজেন প্রত্যেকেই sp3 হাইব্রিডাইজ, কিন্তু এখানে লোন পেয়ার নেই, এখানে একটা লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার থাকার জন্য এই দুটো লোন পেয়ার তারা এই লোন পেয়ার বন্ড পেয়ার অনেক বেশি রিপালশন করবে দেন বন্ড পেয়ার রিপালশন। মাঝে কি হলো, এই লোন পেয়ার বন্ড পেয়ারটাকে এদিকে ঠেললো, এই লোন পেয়ার এই বন্ড পেয়ারটাকে এদিকে ঠেললো, মাঝে H এই বন্ড অ্যাঙ্গেলটা যে কমে গেল, বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে হচ্ছে 104 ডিগ্রি হয়ে গেল। দেখো তাহলে স্ট্রাকচারটা তোমার এইখানে যেমন যখন কোঅর্ডিনেশন নাম্বার তোমার 4 ছিল 403122, তা টেট্রাহেড্রাল থেকে ট্রাইগোনাল থেকে ভি শেপড হয়ে গেল। CCl4 বা CH4 অ্যামোনিয়া এবং ওয়াটার। ঠিক আছে, তা আমি যদি কোশ্চেনটা যদি এইরকম ভাবে দিই
তাহলে তোমাকে দেখো কিভাবে করতে হবে, CH4 অ্যামোনিয়া এবং H2O, তাহলে কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল। তখন তোমাকে বলতে হবে দেখো স্টেরিক নাম্বার ফর দ্য সেন্ট্রাল অ্যাটম কার্বন এখানে 4 হচ্ছে, তাহলে এখানে স্টেরিক নাম্বার 4, বন্ড পেয়ার হচ্ছে সিগমা বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার মানে কিন্তু সিগমা বন্ড পেয়ার, পাই বন্ড পেয়ারটা বাদ দিয়ে সিগমা বন্ড পেয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার সেটা হচ্ছে 4, লোন পেয়ার নেই, রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এখন 9°28' বন্ড অ্যাঙ্গেল। যখন তুমি অ্যামোনিয়া কনসিডার করছো সেই স্টেরিক নাম্বার 4, বন্ড পেয়ার মানে সিগমা বন্ড পেয়ার হচ্ছে তোমার 3টে, লোন পেয়ার হচ্ছে একটা, ট্রাইগোনাল স্ট্রাকচার। দেখো এই তুমি লুইস ডট স্ট্রাকচারটাকে এঁকে দিয়েছো, তার করসপন্ডিং হচ্ছে নর্মাল স্ট্রাকচারটাকে তুমি আগলে, সেখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশন থেকে বেশি হচ্ছে বলে বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে 107° হয়ে গেল। ওয়াটার মলিকুল সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, সেখানে তো লুইস ডট স্ট্রাকচারটাকে প্রথমে এঁকেছি, হ্যাঁ, মানে এই যে অক্টের রুলটা যে ফিল আপ হচ্ছে সেগুলোকে দেখিয়েছি ঠিকঠাক করে, মানে ইলেকট্রন ডট স্ট্রাকচার আর কি। আমি ইলেকট্রন ডট স্ট্রাকচারে দেখবে বেশি এক্সাম্পল দিইনি, কারণ আমার টার্গেট ছিল যে পরে মানে সমস্ত স্ট্রাকচারগুলোকে একরকমভাবে লিখবো। তাহলে তোমার দেখো এখানে ওয়াটার মলিকুল যখন কনসিডার করছো, তাহলে তোমার এখানে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটাকে তুমি এঁকেছো, যেখানে অক্সিজেন কিভাবে অক্টেটটা ফিল আপ করছে, হাইড্রোজেন কেমন করে হচ্ছে তার হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে বা দুটো ইলেকট্রন ফিল আপ করছে, সেটা তুমি দেখতে পাচ্ছ এটা। তাহলে এবারে তুমি যখন তার শেপ নিয়ে কথাবার্তা বলছো, এখানে স্টেরিক নাম্বার 4, সিগমা বন্ড পেয়ার হচ্ছে তোমার 2, আর লোন পেয়ার যেহেতু 2 তাহলে তার একটা ভি শেপ স্ট্রাকচার পাচ্ছে। এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ মাঝ গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন, সেটা বেসিক্যালি বন্ড অ্যাঙ্গেলটাকে কমিয়ে 104° করছে। তাহলে দেখো, তাহলে CCl4 অ্যামোনিয়া এবং H2O প্রত্যেকেরই স্টেরিক নাম্বার 4, তবুও তাদের বিভিন্ন রকমের শেপ কেন থাকছে, ভেসপার থিওরি কিন্তু সেটা বলে দিল। ঠিক আছে, বুঝেছো এটা? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো। আর এবারে চলো SF4। দেখো SF4 তুমি যদি তার লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দেখো, তাহলে সালফার তার বাইরে ভ্যালেন্স ইলেকট্রন 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ফ্লোরিন তাদের ভ্যালেন্স ইলেকট্রন 7টা করে, তার মধ্যে 3টে লোন পেয়ার, একটা বন্ড পেয়ার, এরকম ভাবে তুমি লিখলে। এবার সালফার সে কি করছে দেখো, এই যে SF 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 বন্ডিং এ যে দুটো করে ইলেকট্রন আছে সেগুলোকে নিল, প্লাস সালফার একটা লোন পেয়ার আছে করে, ওভারঅল সালফারের ইলেকট্রন কতগুলো হয়ে যাচ্ছে, এক, মানে এখানে দেখো এই যে বন্ড পেয়ার ইলেকট্রনগুলো যদি নিচ্ছে, তাহলে তোমার 2 2 4 2 6 2 8 2 10টা, মানে SF4 এর ক্ষেত্রে তোমার ইলেকট্রন হয়ে যাচ্ছে তোমার 10টা, মানে মোর দ্যান অক্টেট হয়ে যাচ্ছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে তোমার 8টা করে ইলেকট্রন থাকছে, তাহলে ওভারঅল টাকা দিক না। এবারে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে যদি তুমি তার অ্যাকচুয়াল শেপটাকে দেখো, যে এর ক্ষেত্রে সিগমা বন্ড থাকছে 4টে, আর লোন পেয়ার থাকছে একটা, স্টেরিক নাম্বার হচ্ছে 5, তার মধ্যে তোমার সিগমা বন্ড পেয়ার হচ্ছে 4 আর লোন পেয়ার হচ্ছে 1। তা সিগমা বন্ড পেয়ার 4 এবং লোন পেয়ার একটা থেকে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল তার স্ট্রাকচার হয়, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল তার স্ট্রাকচার হচ্ছে। মানে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে কি, দুটো পসিবিলিটির কথা তুমি ভাবতে পারতে, যেটা তোমার এই 4 মানে এই যে ট্রাইগোনাল বাইপিরামিড যে নর্মাল স্ট্রাকচার, কারণ স্টেরিক নাম্বারটা কিন্তু 5, যেমন PCl5 বা ইত্যাদির ক্ষেত্রে হয়, ট্রাইগোনাল বাইপিরামিড টাইপের একটা এঁকে স্কেলিটন এঁকে 4টে বন্ড বরাবর তুমি SF বন্ড ফিট করলে, একটা বন্ড বরাবর তুমি লোন পেয়ার ফিট করলে। এবারে কথাটা হচ্ছে কি, যখন তুমি করছো দেখো, যখন তুমি অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ারটাকে নিচ্ছ, তখন 3টে হচ্ছে তোমার 90° অ্যাঙ্গেল করছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন তো মূল রিপালশন, তা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন যখন করবে, এই লোন পেয়ারের সঙ্গে 3টে বন্ড পেয়ার তারা 90° অ্যাঙ্গেল করলো, একটা বন্ড পেয়ার হচ্ছে 180° অ্যাঙ্গেল করলো, আর এই বন্ড পেয়ার মানে এটা করলো দাদা, আমি এইটা বলছি। আচ্ছা, আর যদি তোমার লোন পেয়ারটা ইকুইটোরিয়াল পজিশনে থাকে, তাহলে দেখো এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন যখন তুমি কনসিডার করছো, দুটো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন 120° অ্যাঙ্গেল করে, আর দুটো হচ্ছে 90° অ্যাঙ্গেল করে। আচ্ছা, এবারে বাস্তবে দেখা গেল, তার মানে কি হচ্ছে দেখো, তার মানে এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো, এইটা 120°, এবারে লোন পেয়ার রিপালশনের জন্য 120° থেকে একটুখানি কমে যাওয়ার কথা, আর এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90° করে, এই যে এই অ্যাঙ্গেল গুলো সব 90° করে, হ্যাঁ। আর
তাহলে এখানে দেখো দু রকমের তুমি বেসিক্যালি বন অ্যাঙ্গেল পাচ্ছ। একটা হচ্ছে 120 ডিগ্রির কাছাকাছি, আর একটা 90 ডিগ্রির কাছাকাছি। মানে যদি এই স্ট্রাকচারটা হতো যেখানে অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ারটা আছে, তাহলে এফ এস এফ এই যে বন অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রির কাছাকাছি হতো, আর এফ এস এফ এটা 90 ডিগ্রির কাছাকাছি হতো। এবার লোন পেয়ার মন পেয়ার রিপালশনের জন্য এটা 120 থেকে একটুখানি কম, এটা 90 ডিগ্রি থেকে একটুখানি কম হতে পারে। কিন্তু কিন্তু এরকম স্ট্রাকচার হতো যে ইকুইটোরিয়াল পজিশনে হচ্ছে তোমার লোন পেয়ার গুলো আছে, তাহলে দেখো তাহলে এফ এস এফ এই বন অ্যাঙ্গেল গুলো তোমার এই 120 ডিগ্রি থেকে 120 ডিগ্রির কম হতে পারতো। আর এফ ও এস এফ এই যে লিনিয়ারলি মানে অ্যাক্সিয়ালি যারা আছে এফ এস এফ, সেখানে কিন্তু একটা 80 ডিগ্রি 180 ডিগ্রির কাছাকাছি একটা অ্যাঙ্গেল হতে পারতো, কিন্তু লোন পেয়ারে থাকার জন্য 120 ডিগ্রিটা কমে যাবে, 180 ডিগ্রিটা কমে যাবে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এস এফ ফোর এর ক্ষেত্রে ক রকমের বন অ্যাঙ্গেল আছে। একটা বন অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি একটু কম আর 90 ডিগ্রি একটা কম হয়, তাহলে এই স্ট্রাকচারটা। আর এক্ষেত্রে একটা বন অ্যাঙ্গেল 120 ডিগ্রির কম আর একটা বন অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রির কম হয়, তাহলে এই স্ট্রাকচারটা। আচ্ছা, বাস্তবে দেখা গেল যে বন অ্যাঙ্গেল এফ এস এফ বন অ্যাঙ্গেলটা হচ্ছে 173 ডিগ্রি আর 101.6 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখো এই পার্টিকুলার স্ট্রাকচারে এফ এস এফ কোনো বন অ্যাঙ্গেলই হচ্ছে 180 ধারে কাছে হতে পারে না। কিন্তু এই স্ট্রাকচার যদি হতো, তাহলে এফ এস এফ যেখানে দুটো এফই অ্যাক্সিয়াল পজিশনে আছে, সেখানে বন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির কাছাকাছি, এখানে দেখো 173 ডিগ্রি হচ্ছে। তার মানে এক্সপেরিমেন্ট আমায় বলে দিচ্ছে যে লোন পেয়ারটা সত্যি সত্যি ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, অ্যাক্সিয়াল পজিশনে নেই। তাহলে আগে যেমন আমি বাই ডিফল্টই বলে দিলাম যে লোন পেয়ারগুলো তোমার ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে, হ্যাঁ, কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো আমি প্রমাণ করে দেখালাম যে কেন বন মানে লোন পেয়ারটা ইকুইটাল পজিশনে থাকবে, অ্যাক্সিয়াল পজিশনে থাকবে না। আমি আবার বলছি, যদি অ্যাক্সিয়াল পজিশনে থাকতো তাহলে বন অ্যাঙ্গেল গুলো কেউ কেউ 120 ডিগ্রি থেকে একটু কম, কেউ কেউ 90 ডিগ্রি একটু কম হতো। যদি ইকুইটোরিয়াল থাকতো বন অ্যাঙ্গেল গুলো কোথাও 120 ডিগ্রি কম, কোথাও 180 ডিগ্রির কম হতো। বাস্তবে বন অ্যাঙ্গেল গুলো যথাক্রমে 173 ডিগ্রি আর 101.6 ডিগ্রি হচ্ছে। এই দুটো ইমপ্লাই করছে যে অ্যাকচুয়ালি লোন পেয়ারটা সেটা তোমার ইকুইটোরিয়াল পজিশনে আছে, অ্যাক্সিয়াল পজিশনে নেই, করে তুমি জাস্ট স্ট্রাকচারটা পেয়ে গেলে। তাহলে এস এফ ফোর তার ক্ষেত্রে তুমি ব্যালেন্স বন্ড থিওরি, তবে তুমি ভেসপার থিওরি অনুযায়ী স্টেরিং নাম্বার ক্যালকুলেট করলে, কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করলে, হ্যাঁ, নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার ক্যালকুলেট করলে, করে তার শেপ নিয়ে কথাবার্তা বললে, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কেমন করে হয়েছে তুমি পরিষ্কারভাবে দেখি। ঠিক আছে, এই এক্সাম্পলটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, বোঝা গেল? এই যে অ্যাকচুয়াল স্ট্রাকচার আমি লিখে দিয়েছি। আর এবারে চলে এলো সিএলএফ3। সিএলএফ3 সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ক্লোরিন। তার প্রথমে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা আমি এঁকেছি। ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা। এবারে এইখানে তোমার 3টে সিএলএফ 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 বন্ড তৈরি করেছে, আর ক্লোরিনের মাত্র দুটো লোন পেয়ার আছে। একটি ইলেকট্রন ডট স্ট্রাকচার, তাতে ফ্লোরিন সে অক্টেট ফিল আপ করেছে। ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন থেকে যাচ্ছে দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো আটটা, দুটো 10টা। ক্লোরিনের মাথায় কিন্তু 10টা ইলেকট্রন আছে। আর স্টেরিক নাম্বার হচ্ছে ক্লোরিনের স্টেরিক নাম্বার হচ্ছে 5, কারণ এখানে 3টে বন্ড আর 3টে সিগমা বন্ড। এখানে সিগমা বন্ড হচ্ছে সিগমা বন্ড পেয়ার হচ্ছে তোমার 3টে, লোন পেয়ার দুটো, টোটাল হলে 5 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবারে এখানে তোমার 3টে পসিবল মানে পসিবিলিটিস থাকতে পারতো যে লোন পেয়ার গুলো দুটো অ্যাক্সিয়ালে থাকতে পারে, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়ালে থাকতে পারে, আর তোমার দুটোই ইকুইটোরিয়ালে থাকতে পারে। ঠিক আছে, তাহলে যেটা কথা হচ্ছে যে এখানে 3টে পসিবিলিটি, আগেরটা যেমন দুটো পসিবিলিটি, একটা লোন পেয়ার, সেই লোন পেয়ারটা কোথায় থাকবে, অ্যাক্সিয়াল না ইকুইটোরিয়ালে। এখন হচ্ছে দুটো লোন পেয়ার, দুটোই অ্যাক্সিয়ালে থাকতে পারে, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়ালে থাকতে পারে, দুটোই হচ্ছে তোমার ইকুইটোরিয়ালে থাকতে পারে। বাস্তবে কি হচ্ছে, বাস্তবে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছে যে বন অ্যাঙ্গেলটা হচ্ছে 175 ডিগ্রি। বন অ্যাঙ্গেলটা হচ্ছে 175 ডিগ্রি। এটা বেসিক্যালি ইমপ্লাই করছে 175 ডিগ্রি যদি কোনো বন অ্যাঙ্গেল থাকে, তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিয়াল গুলো ফাঁকা থাকতে, মানে এখানে দেখো বন অ্যাঙ্গেল যদি ধরো এফ সিএল এফ সব হচ্ছে 120 ডিগ্রি করে, এক্ষেত্রে যদি কনসিডার করো তাহলে বন অ্যাঙ্গেল সব 90 ডিগ্রির কাছাকাছি। এইটা হলে একমাত্র এফ সিএল এফ এই বন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির কাছাকাছি। এক্সপেরিমেন্ট বলছে 175 ডিগ্রি বন অ্যাঙ্গেলটা হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি শেপটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ লোন পেয়ার গুলো থাকবে তোমার ইকুইটোরিয়ালে আর দুটো অ্যাক্সিয়ালে কিন্তু ফ্লোরিন থাকবে। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা দেখো তোমার টি শেপ স্ট্রাকচার হয়ে যাচ্ছে, টি শেপ স্ট্রাকচার এটা।
এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার টি শেপ। এই যে স্ট্রাকচারটা হলো এটা হচ্ছে টি শেপ স্ট্রাকচার, টি শেপ হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি এখানে অনেকগুলো এক্সাম্পল তোমাকে বাড়িতে করতে দিয়েছি, সেই অনেকগুলো এক্সাম্পলের মধ্যে কতগুলো আমি এবারে করে দেবো। মানে একটা একটা জিনিস এখানে বলে নিই, এই যে তোমার যখন স্টেরিক নাম্বারটা 5, সিগমা বন্ড পেয়ার 3টে এবং লোন পেয়ারটা 2, তোমার যে টেবিলটাকে লিখেছিলাম সেই টেবিলে কি ছিল দেখে না। যখন 5 হচ্ছে, 3 2 হচ্ছে, তখন টি শেপ CLFC, দেখো করসপন্ডিং ছবিতে তুমি সেই টি শেপটা দেখতে পাবে, টি শেপটা দেখতে পাবে। এবারে তোমাকে ধরো XCF2 তার ভেসপার থিওরি থেকে স্ট্রাকচার আঁকার কথা বলছি। এছাড়া CO2, SnCl2, BF3, PeCl4, XCF4, PF5, InCl5, IF7, XCF5 minor, XCOF4, SF6, IF7, PAF8, IF8 minor ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে কতগুলো স্পেসিফিক এক্সাম্পলে চলে আসছি, যেটা মূলত ভেসপার থিওরির উপরে বেস করে। দেখো এই কোশ্চেনগুলো ছোট ছোট কোশ্চেনের যে খুব পড়ে। ধরো অ্যামোনিয়া আর NF3, অ্যামোনিয়া এবং NF3 তাদের দুজনের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, সেখানে স্টেরিক নাম্বার সেটা হচ্ছে 4, এবারে সিগমা বন্ড পেয়ার হচ্ছে 3টে, লোন পেয়ার হচ্ছে 1টা। দেখো দুটো স্ট্রাকচারই একই রকমের দেখতে, NH3 NF3। এবারে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু NH3 ক্ষেত্রে যেখানে 107 ডিগ্রি, NF3 ক্ষেত্রে FNF, এটা H না, NF, হ্যাঁ FNF, তার বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। এটা কেন হচ্ছে? ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে যে এমনিতে তো বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে যাচ্ছিল কেন? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য। আর এবারে খেয়াল করো যে নাইট্রোজেন হাইড্রোজেনের তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য NH বন্ডের ইলেকট্রনটা নাইট্রোজেনের দিকে থাকবে। এই যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন বলে, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনের দিকে ইলেকট্রনটা রয়ে গেল, এদিকে সরে গেল, এদিকে সরে গেল। তাহলে কি হচ্ছে, লোন পেয়ারের সঙ্গে অ্যাকচুয়ালি বন্ড পেয়ারের ডিস্টেন্সটা কমে গেল বলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে যখন আমি NF3 কথা কনসিডার করছি তখন ফ্লোরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, সে কি করছে, বন্ড পেয়ারটা নাইট্রোজেন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, মানে ফ্লোরিনের দিকে টেনে নিচ্ছে। এই যে NF বন্ড পেয়ারটা ফ্লোরিন নিজের দিকে টেনে নিচ্ছে, NF বন্ড পেয়ারটা ফ্লোরিন নিজের দিকে টেনে নিচ্ছে। এবারে লোন পেয়ার আর বন্ড পেয়ার যখন রিপালশন হবে তখন লোন পেয়ার কি হচ্ছে, তার কাছাকাছিতে বন্ড পেয়ার গুলোকে পাচ্ছে না, কারণ বন্ড পেয়ার গুলো দূরে সরে গেছে, কারণ অটোমেটিক্যালি রিপালশনটা কম হবে। রিপালশনটা কম হয়ে, সরি রিপালশনটা মানে আমি বলছি যে বন্ড পেয়ার রিপালশনটা, আমি এইভাবে বলি যে বন্ড পেয়ার রিপালশনটা সেটা কমে গেল, সেটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা ডমিনেট করে ফেললো। মানে এখানে কি হচ্ছে, এখানে দেখো এই যেটা হচ্ছে তোমার লোন পেয়ার বন্ড পেয়ার তারা খুব কাছাকাছি চলে এসছে, বন্ড পেয়ার রিপালশনটা বেশ জোরদার, আবার লোন পেয়ারও জোরদার। লোন পেয়ারটা কিন্তু বন্ড পেয়ারকে ডমিনেট করে, বন্ড অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কমলো, কিন্তু অল্পই কমলো 107 ডিগ্রি হলে। কিন্তু NF3 ক্ষেত্রে কি হচ্ছে, যে বন্ডের ইলেকট্রন যদি ফ্লোরিনটা দূরের দিকে টেনে নিয়েছে, তাহলে দূরের দিকে চলে এলে এইখানে যদি ইলেকট্রনটা চলে আসে মানে দূরের দিকে ফ্লোরিনের দিকে, তাহলে তো তোমার বেসিক্যালি বন্ড পেয়ার ডিস্টেন্সটা বেড়ে গেল। তাহলে কি হবে, বন্ড পেয়ার রিপালশনটা কমে যাচ্ছে। কিন্তু এদিকে আবার লোন পেয়ার রিপালশন সেটা কমছে, কিন্তু লোন পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশনকে তোমার ডমিনেট করে ফেলছে। বেশি ডমিনেট করে ফেলার জন্য দেখো বন্ড অ্যাঙ্গেলটা এই যে NF এই বন্ডগুলো অনেক কাছাকাছি চলে আসছে, করে বন্ড অ্যাঙ্গেলটা কমিয়ে দিয়ে 120 ডিগ্রি করে ফেলছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে, এমনি ভেসপার থিওরি যেখানে লোন পেয়ার বন্ড পেয়ার ভার্সেস বন্ড পেয়ার রিপালশন, তাদের একটা খেলা চলছে, সেই খেলাতে কে কখন ডমিনেট করছে। যে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বন্ড পেয়ার রিপালশনটাও বেশি, লোন পেয়ার রিপালশনটাও বেশি, কিন্তু লোন পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার রিপালশন থেকে বেশি, বলে বন্ড অ্যাঙ্গেলটা কমছে, কিন্তু সামান্যই কমছে। এক্ষেত্রে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে সে বেসিক্যালি বন্ডিং ইলেকট্রনটিকে দূরের দিকে টেনে নিচ্ছে বলে বন্ড পেয়ারের মধ্যে দূরত্বটা বেড়ে গেল বলে বন্ড পেয়ার রিপালশনটা কমলো। লোন পেয়ার রিপালশনটা কমছে, কিন্তু অতটা কমছে না, সেই জন্য মলিকিউল অ্যাটমগুলো কাছাকাছি চলে আসতে পারছে, করে বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে 102 ডিগ্রি হয়ে যাচ্ছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে H2 এবং OF2 এর ক্ষেত্রে। H2 এর ক্ষেত্রে ওই একই সিচুয়েশন, যেখানে বন্ড অ্যাঙ্গেলটা 104.5 ডিগ্রি হয়ে যাচ্ছে, হয় OF3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা
আরেকটু কমে গিয়ে 103.2 ডিগ্রি হলো। মানে অক্সিজেন থেকে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে বন্ডেড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, করে বন্ড পেয়ার রিপালশনটা কমে যাচ্ছে, কিন্তু এই বন্ড অ্যাঙ্গেলটা তোমার বেশি ছোট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অতটা হচ্ছে না বলে বন্ড অ্যাঙ্গেলটা অতটা কম হচ্ছে না। তাহলে বুঝতে পারলে NH3 এবং NF3 তাদের বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজনটা, আর H2O আর OF2 বা F2O তাদের বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজনটা। তার কারণটা পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, NF3 ক্ষেত্রে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে NF বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিন তার দিকে টেনে নিচ্ছে। তাহলে এবারে কি হচ্ছে, এই যে নাইট্রোজেনের যে কাছাকাছি যে বন্ডটা, এই যে NF ইলেকট্রনটা তো এই কাছাকাছি রইলো না, সেটা দূরে চলে গেছে। তাহলে বন্ডিং ইলেকট্রন যদি কাছাকাছি না থাকে, তাহলে বন্ড পেয়ার রিপালশনটা কমে যাচ্ছে। বন্ড পেয়ার রিপালশনটা কমে গেছে, তখন এই লোন পেয়ার রিপালশন ডমিনেট করছে বলে সে বেসিক্যালি তিনটে এফ কে কাছাকাছি জাস্ট জোরো করে ফেলার চেষ্টা করছে। যখন জোরো করে ফেলার চেষ্টা করছে, বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে 102 ডিগ্রিতে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? সিমিলার সিচুয়েশন হচ্ছে H2 এবং OF2 এর ক্ষেত্রে। বলো। হুম, কি হাইড্রোজেন আর ক্লোরিন? ফ্লোরিনের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, বল। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, না না, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু বেসিক্যালি কি বলতো, H- আর যদি F- কম্পেয়ার করো, তখন H- সাইজ আবার বেশি বড় হয়ে যায়। মানে যদি একদম পারফেক্টলি কোভালেন্ট অ্যাটম তুমি কনসিডার করো, তাহলে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে সবচেয়ে ছোট দেন ফ্লোরিন। কিন্তু যখন এই হাইড্রোজেনটা H- মতো একটা বিহেভিয়ার পাবে, বা F- মতো বিহেভিয়ার পাবে, তখন আবার H- তার আবার সাইজ অনেকটা বড় হয়ে যায়, ফুলে যায় আর। হ্যাঁ, এখানে মূল কারণটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আমি আরো এক্সাম্পলে আসবো, যেখানে দেখবো যে যে এই যে মানে মানে এরপরে যদি ফ্লোরিন বদলে ক্লোরিন বা ইত্যাদি হতো, তখন তাদের সাইজগুলো সত্যি অনেকটা বড় হওয়ার জন্য যখন তারা কাছাকাছি আসবে, তাকে স্টেরিক রিপালশন হবে। স্টেরিক রিপালশনের জন্য ওরা অত কাছে আর আসতে পারবে না। এখানে মূল কারণটা ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, আর ওইটা অ্যাডিশনাল ফ্যাক্টর থাকতে পারে। এই যে স্টেরিক রিপালশন, যেটা যেটা আমি বলছি, এই যে এইখানে তোমার এই যে স্টেরিক রিপালশন হচ্ছে, বা আর যখন কাছে একটা স্টেরিক রিপালশন হচ্ছে, হ্যাঁ, বা এখানে হচ্ছে যখন আসছে স্টেরিক রিপালশন হচ্ছে, একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এখানে মূল কারণটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, এইটা এইটা ঠিক আছে, এইটা। আচ্ছা আচ্ছা, এবারে NH3 এবং PH3 তাদের বন অ্যাঙ্গেল কম্পারিজন করা হচ্ছে। আর এইটা NH3 এর ক্ষেত্রে বন অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি 107 ডিগ্রি, আর ফসফিনের ক্ষেত্রে HPH বন অ্যাঙ্গেলটা হচ্ছে 93.3 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির কাছাকাছি। এর কারণটা এইখান থেকে ভালো বোঝা যাবে না, এর কারণটা তোমাকে বুঝতে হবে হাইব্রিডাইজেশন দিয়ে। আমি হাইব্রিডাইজেশন যখন নেক্সট দিন পড়াবো, তখন ভালো করে বলবো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে, এখন উত্তরটাকে বলে দিই যতটা বুঝতে পারলে পারলে। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজ। তাহলে sp3 হাইব্রিডাইজ হলে বন অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু লোন পেয়ার বন পেয়ার রিপালশন যেহেতু ডমিনেট করছে, আবার বন পেয়ার রিপালশন, বন অ্যাঙ্গেলটা কমে গিয়ে 107 ডিগ্রি হলো। কিন্তু ফসফিনের ক্ষেত্রে ফসফরাসটা sp3 হাইব্রিডাইজেশন করেই না, যে পিওর বিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করে। এবার পিওর বিটাল যদি বন্ডিং এ টেক পার্ট করে, পিওর বিটাল PX PY PZ, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত না, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, সেখানে বন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি হবে। এবারে এখানে ফসফরাসের ক্ষেত্রে এস অরবিটালে তোমার যে লোন পেয়ারটা থাকে, যে লোন পেয়ারটা এই বন পেয়ারকে রিপেল করছে বলে তার মতো করে বন অ্যাঙ্গেলটা একটুখানি পাল্টে গিয়ে 90 ডিগ্রিটা চেঞ্জ হয়ে গিয়ে 93.3 ডিগ্রি হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে ওই ভেসপার থিওরি দিয়ে আমি জিনিসটাকে ব্যাখ্যা করলাম হাইব্রিডাইজেশন দিয়ে, যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজ, আর ফসফিনের ক্ষেত্রে ফসফরাস পিওর অ্যাটমিক অরবিটাল গুলো বেসিক্যালি রং বেনে টেক পার্ট করছে, হাইব্রিডেশন করছেই না। তাহলে যদি sp3 হাইব্রিডাইজ হয়, তখন তুমি দেখবে যে তার স্ট্রাকচার টেট্রাহেড্রাল হয়, বন অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়। কিন্তু লোন পেয়ার রিপালেশন ডমিনেট করছে, ওর বন পেয়ার রিপালেশন, সেখানে বন অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট রেগুলার হলো না, একটু চেঞ্জ হয়ে গিয়ে 107 ডিগ্রি হয়ে গেল। আর ফসফিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ফসফিনের ক্ষেত্রে তোমার মানে হাইব্রিডেশন হচ্ছেই না,
পিওর পি অরবিটাল বন্ডিং এ টেক পার্ট করছে, আর পিওর পি অরবিটালগুলোর মধ্যে যেহেতু বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি থাকবে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে যে লোন পেয়ার আছে, সেখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা পাল্টে গেল, পাল্টে গিয়ে 90 ডিগ্রির বদলে হচ্ছে 93.3 ডিগ্রি হলো। ঠিক আছে, এবং সেটা ওই অ্যামোনিয়ার সঙ্গে শুধু ফসফিন কেন, ওই গ্রুপ 5 এর যারা নিচে আছে তোমার ফসফরাসের বদলে আর্সেনিক বা অ্যান্টিমনি যদি না, তার ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন হয়, বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রির কাছাকাছি থাকে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে H2R এবং H2S এর ক্ষেত্রে। H2O সেখানে H-OH বন্ড অ্যাঙ্গেলটা 4.5 ডিগ্রি, ওই আবার সেই টেট্রাহেড্রাল যে অ্যাঙ্গেলটা তার কাছাকাছি। আর H2S এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা 92.2 ডিগ্রি, আবার ওই এক সিচুয়েশন। H2 এর ক্ষেত্রে অক্সিজেন sp-তে হাইব্রিডেশনটাকে করছে, আর H2S এর ক্ষেত্রে সালফারের পি অরবিটালগুলো বন্ডিং এ টেক পার্ট করছে। এইটা ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা যে H2 এবং H2S ওই একই লজিক, যেমন অ্যামোনিয়া ফসফিনের যে লজিকটা জল এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে একই লজিক। ঠিক আছে, হলো? আচ্ছা, এইটা আমি অলরেডি বলে দিয়েছি, স্কোয়ার অ্যান্টিপ্রিজম স্ট্রাকচারটার কথা বলে দিয়েছি। আচ্ছা, এবারে এই ভেসপার থিওরি থেকে আরো দু একটা কমপ্লিকেটেড মলিকুলের কথা এক্সাম্পল হিসেবে একটুখানি দিয়ে নিই। একটা হচ্ছে InCl5 2-, InCl5 2-, ইন্ডিয়াম পেন্টাক্লোরাইড অ্যানায়ন যেটা। আচ্ছা, ইন্ডিয়াম হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে ইন্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে তার আউটার মোস্ট শেলে যখন তুমি ইলেকট্রনের সংখ্যাটাকে দেখবে, হ্যাঁ, সেখানে হচ্ছে এই 5s2 5p1, সেখানে কিন্তু 3টে তোমার ভ্যালেন্স ইলেকট্রন আছে, হ্যাঁ, আর 4d10 আছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট নয়। এবারে কথা হচ্ছে এক্ষেত্রে তোমার এই লোন পেয়ার কিছু থাকে না, আর ইন্ডিয়ামের সাথে ক্লোরিন ডিরেক্টলি কানেক্টেড থাকছে যেটা, সেটা হচ্ছে 5টা। তাহলে অ্যাটম লিঙ্কস হচ্ছে 5টা, বা তুমি বলতে পারো যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার বা নাম্বার অফ সিগমা বন্ড পেয়ার, সেটা হচ্ছে 5টা, লোন পেয়ার হচ্ছে 0। তা তার দু রকমের পসিবল স্ট্রাকচার হতে পারতো, একটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, হ্যাঁ, মানে যেহেতু পাঁচজন যদি থাকে তার ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার যেমন হয় এইটা, হ্যাঁ। আর একটা হতে পারে স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, মানে যখন এই আমি বলছি যখন স্টেরিং নাম্বারটা 5 হয় না, স্টেরিং নাম্বার 5 হয়ে গেলে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার আর স্কোয়ার পিরামিড স্ট্রাকচার হয়, এবং সারপ্রাইজিংলি PF5 সে ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার দেখায়, কিন্তু InCl5 2-, সে কিন্তু তোমার এই স্ট্রাকচারটাকে দেখায়, স্কোয়ার পিরামিড স্ট্রাকচার দেখায়। তাহলে এইটা কিন্তু একটা এক্সেপশন হিসেবে ভালো করে মনে রাখবে। এইটা মানে যদি এরকম সিচুয়েশন হয় যে স্টেরিং নাম্বার 5 কোনো লোন পেয়ার নাই, তোকে প্রথমেই হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডটাকে বলে দেয়, কিন্তু না, এই PF5 বা PCl5 বা PH5 সে ট্রাইগোনাল বাইপিরামিড দেখায়, কিন্তু InCl5 2-, সেইটা কিন্তু তোমার স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচারটা মানে দেখায় আর কি। এটাকে মাথায় রাখবে, এটা VBI বলে লিখে রাখবে। এটা কিন্তু একটা মানে আমি আবার বলছি, স্টেরিং নাম্বার 5 লোন পেয়ার নেই, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 5 হয়ে যাচ্ছে, তখন নর্মালি ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়। তো InCl5 2-, সেটা এক্সেপশন হিসেবে মনে রাখবে, সেখানে কিন্তু স্কোয়ার পিরামিড স্ট্রাকচার দেখতে পাচ্ছ। আচ্ছা, আবার XCF5-, সেটাও একটা এক্সেপশন, যেখানে স্টেরিং নাম্বার হচ্ছে ধরো 7, যেখানে লোন পেয়ার থাকে 2টো এবং অ্যাটম লিঙ্কস হচ্ছে 5টা, সে একটা পিকুলিয়ার স্ট্রাকচার দেখায়। যদি লোন পেয়ার 2টো এবং অ্যাটম লিঙ্ক 5টা হয়, তাহলে 5টা হয়ে গেলে তার অনেক রকম স্ট্রাকচার হতে পারে, তোমার ট্রাইগোনাল বাইপিরামিড হতে পারে, তার স্কোয়ার পিরামিড হতে পারে, কিন্তু এখানে তা কিছু হচ্ছে না, এখানে একটা পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার হচ্ছে। এটাও একটা এক্সেপশন, VBI বলে লিখে রাখলাম, এটা তুমি মাথায় রাখবে। এগুলো খুব ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে তোমার দিয়ে দিল, তুমি ভেসপার থিওরি থেকে পাত্তা করতে পারবে না। ভেসপার থিওরি থেকে তুমি খেয়াল করে দেখো, যদি তোমার স্টেরিং নাম্বারটা তোমার 7 হয়, তাহলে আমি যে নর্মাল টেবিলে বা নর্মাল বইয়ে তুমি দেখবে, সেগুলো স্টেরিং নাম্বার, এই যে কোথায় গেল, স্টেরিং নাম্বার যখন 7 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ইউজুয়ালি
সিগমা বন্ড পেয়ার লোন পেয়ার একটা, সিগমা বন্ড পেয়ার ছটা, লোন পেয়ার সিগমা বন্ড পেয়ার সাতটা, লোন পেয়ার শূন্য, সিগমা বন্ড পেয়ার ছটা, লোন পেয়ার একটা। তাহলে পেন্টাগনাল বাইপিরামিড ডিস্টর্টেড অক্টাহেড্রা, এই দুটো স্ট্রাকচারের কথাই দেখবে তোমার টেবিলে আছে। কিন্তু এবারে কথাটা হচ্ছে যে স্টেরিক নাম্বারটা 7, কিন্তু তুমি মানে এখানে ধরো একটা এক্সেপশন হিসেবে বলছি, স্টেরিক নাম্বারটা তোমার 7, লোন পেয়ার তোমার দুটো থাকছে, হ্যাঁ, যেখানে আমি XCF5 এই যে স্ট্রাকচারটার কথা বললাম আর কি, হ্যাঁ, তার এটা স্ট্রাকচারটা কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার প্ল্যানার, হ্যাঁ, পেন্টাগনাল প্ল্যানার, পেন্টাগনাল প্ল্যানার স্ট্রাকচার থাকতে পারে XCF5 এর, XCF5 এই XCF5 মাইনাস, ও মাইনাসটা লেখা হলো না, মানে XCF6 ছিল, সেখান থেকে একটা ফ্লোরিন বেরিয়ে গেছে, XCF5 মাইনাস। তাহলে এটা এক্সেপশন, এটা হচ্ছে পেন্টাগনাল প্ল্যানার স্ট্রাকচার, এটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, পেন্টাগনাল প্ল্যানার স্ট্রাকচার এটা। আচ্ছা, IF7 এটা পেন্টাগনাল বাইপিরামিড, এটা আমরা অলরেডি মেনশন করেছিলাম যে তোমার কোঅর্ডিনেশন স্টেরিক নাম্বারটা হচ্ছে 7, লোন পেয়ার হচ্ছে 0, আর অ্যাটম লিঙ্কস বা সিগমা বন্ডের যে ইলেকট্রন সেটা 7 হয়ে যায়, পেন্টাগনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। তো দেখো এই হচ্ছে তোমার মানে, আচ্ছা ও আরো দুটো এক্সাম্পল দেওয়া আছে, সরি দেখো সালফেট আয়ন, এটা সিম্পল এক্সাম্পল, সালফেট আয়ন SO4 2 তার লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটাকে আমি এঁকে দিয়েছি, ঠিক আছে, এবং সেটা কি করে হলো, যেখানে ফর্মাল চার্জ টার্জগুলোকে এটা পরীক্ষায় মানে পড়েছিল, কেউ মানে জিজ্ঞেস করেছিল, আমি বলে দিয়েছিলাম যে সালফেট আয়ন ওই যে ও মানে ওই যে কটা প্রবলেম করতে দিয়েছিলাম না, সেই প্রবলেমগুলো মানে করেছিল, সেই প্রবলেমে হয়তো এটা করতে পারেনি, সেই জন্য তাহলে এটা জাস্ট মানে আলাদা করে বোঝানোর কিছু নেই, যে সালফেট আয়ন যখন তুমি কনসিডার করছো, এখানে তোমার এস ডবল বন্ড ও, আর একটা হচ্ছে এসও অক্সিজেন নেগেটিভ চার্জ থাকবে, অক্সিজেন নেগেটিভ চার্জ থাকবে, যাক এই হচ্ছে স্ট্রাকচার। এবারে তুমি এই দু রকমের অক্সিজেন এখানে আছে, একটা O1, আচ্ছা এখানে O1 O2 O3 O4, মানে O1 O2 একই রকমের, O3 O4 একই রকমের। ফর্মাল চার্জ ক্যালকুলেট করছে সালফারের 0, O1 এবং O2 যখন তুমি কনসিডার করছো ডাবল বন্ড দিয়ে, সেখানে 0, আর যেগুলো O3 এবং O4 যেগুলো সিঙ্গেল বন্ড দিয়ে হচ্ছে, সেগুলো হচ্ছে দেখো -1 করে, ঠিক আছে। তার মানে ওভারঅল এই যে দুটো অক্সিজেন, দুটো মাথায় -1 চার্জ থাকে, ওভারঅল চার্জ হচ্ছে -2। আচ্ছা, XCF4 তার স্ট্রাকচার দেখো, এখানে XCF4 এর স্টেরিক নাম্বার 6, তার মধ্যে লোন পেয়ার দুটো আর অ্যাটমস লিঙ্ক হচ্ছে 4টে থাকছে। এখন কিন্তু ফিসপাতির শেপটা হবে স্কোয়ার প্যানার হবে, যে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার ওই যে মানে যদি XCF6 হতো, তাহলে তুমি তো জাস্ট অক্টাহেড্রাল স্ট্রাকচার পেয়ে গেলে, সেখানে দুটো অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ারগুলো রয়ে গেল, স্কোয়ার প্যানার স্ট্রাকচার পাচ্ছ XCF4 এর থেকে। IF5 যেখানে স্টেরিক নাম্বার হচ্ছে 6, লোন পেয়ার একটা, অ্যাটম লিঙ্ক হচ্ছে 5টা, সেটা হচ্ছে স্কোয়ার পিরামিড স্ট্রাকচার, এটা এক্সাম্পল হিসেবে মনে রাখবে। SF6 যখন তোমরা কনসিডার করছো, অক্টাহেড্রাল স্ট্রাকচার থেকে যাচ্ছে, মানে স্টেরিক নাম্বারটা 6 যদি হয়, তার যে তিনটে পসিবল সিচুয়েশন, যে কোঅর্ডিনেশন নাম্বার 4 লোন পেয়ার দুটো, কোঅর্ডিনেশন নাম্বার 5 লোন পেয়ার একটা, কোঅর্ডিনেশন নাম্বার 6 লোন পেয়ার 0, তার মতো করে 3 রকমের শেপ, যেটা আগেও আলোচনা করেছি, আবার এখানে এক্সট্রা করে আরেকবার বলে দিলাম। তাহলে দেখো এই হচ্ছে আজকে আমাদের যেটা পড়ার কথা ছিল। তাহলে যা বলেছি কোনো কিছু অসুবিধা আছে কিনা দেখো, তাহলে নেক্সট ক্লাসে আমাদের দুটো জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তোমার এই মানে কিছু এই প্যারামিটার্স আছে, বন্ড প্যারামিটার্স আছে, সেইগুলোকে একটুখানি দেখা, সেখান থেকে ছোট ছোট কোশ্চেন সব আসে। সরি, এক মিনিট, বন্ড প্যারামিটার্স গুলো একটুখানি দেখা। বন্ড প্যারামিটার্স এর মধ্যে আমাদের এই বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল আর বন্ড এনার্জি, এইটা নিয়ে একটুখানি আমাদের কিছু আলোচনা আমাদের করে দিতে হবে। বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, বন্ড এনার্জি, এইটা নিয়ে কিছু ডিসকাশনের কথাবার্তা আছে এইটা। আচ্ছা, এইটা তুমি আরেকবার আমি ওই গ্রুপের মধ্যে ডাইপোল মোমেন্ট নিয়ে যে পিডিএফটা,
ও আচ্ছা, এইটা একটুখানি আলোচনা করা। আর একটা হচ্ছে পোলার ক্যারেক্টার অফ কোভালেন্ট বন্ডস, সেই কনটেক্সটে ডাইপোল মোমেন্ট, এইটা দেখো আমরা একবার ডিসকাস করে নিয়েছি, তোমরা আরেকবার পড়বে, যদি যদি কারো কোনো ডাউটস থাকে সেই ডাউটসটা আমরা ক্লিয়ার করে নেব। আর এই পোলার ক্যারেক্টার অফ কোভালেন্ট বন্ড, সেইটাই আলটিমেটলি লিডস টু হাইড্রোজেন বন্ডস, যখন হাইড্রোজেনটা লিঙ্ক থাকছে খুব ইলেকট্রোনেগেটিভ কিছু অ্যাটমস, যেমন ফ্লোরিন, ক্লোরিন এবং অক্সিজেন তার উপরে, সরি ক্লোরিনটা ভুল বললাম, মানে মূলত হচ্ছে ফ্লোরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন, তার সাথে এছাড়া ক্লোরিন, সালফার এবং ফসফরাস তার সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ড হতে পারে, কিন্তু মূলত তোমাকে কনসিডার করতে হয় ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, সেখান থেকে হাইড্রোজেন বন্ড হয়। তাহলে এইটা আমি একটুখানি প্রথমে আলোচনা করে নেব। এইটা হলে যে এই ছোটখাটো যে জায়গাগুলো সেগুলো হয়ে যাবে। তারপরে আমাদের চলে আসতে হবে যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাসপেক্টে কেমন করে তুমি কোভ্যালেন্ট বন্ডিংটাকে বুঝবে, সেই সংক্রান্ত ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন এবং মলিকুলার অরবিটাল থিওরি। তারপরে আমি সেই জায়গাটায় যাব। তাহলে আগে এই যে প্যারামিটারসগুলো, এইগুলো তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাসপেক্টগুলো না বুঝলো, বা মডার্ন যে ইলেকট্রনিক স্ট্রাকচার যেটা, সেইগুলো না বুঝলেও কিন্তু এগুলোকে বুঝতে পারা যায়। তাহলে এগুলো প্রথমে বলে নি, যেগুলো তোমার দেখবে তুমি তার মতো করে কিছু ইনফরমেশন থেকে বলা এগুলোকে। তাহলে আমি এই যে ডাইপোল মোমেন্টটা যেহেতু বলে দিয়েছি একবার, সেটা আর আমি বলবো না, কিন্তু তার পিডিএফটা একবার পাঠিয়ে দিচ্ছি। সেটা মানে ওই গ্রুপে দিয়েছিল, আর একটা গ্রুপে আমি মানে যারা করতে পারেনি আর কি তাদের জন্য আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ভিডিও থাকে আমি খুঁজে পেতে সেটা পাঠিয়ে দিতে পারি, তাহলে পরে একটা অন্য কনটেক্সটে ডাইপোল মোমেন্টের একটা ডিটেল ক্লাস নেবো আর কি, মানে যারা মানে রিসেন্টলি কম্পিটিটিভ এক্সাম থেকে তাদের জন্য এটা হাইড্রোজেন বন্ডিংটা আলোচনা করে নেব। তো আমি আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার 3। হ্যাঁ বলো। হ্যাঁ, কতগুলো ক্লাস হবে? হুম, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, ওটা তো সন্ধ্যাবেলা ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল যেমন। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 মিনিট, তাহলে তোমরা